নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজকের গল্পটি নেওয়া হয়েছে বুক ফার্ম থেকে প্রকাশিত বজ্র কুহক নামক বইটি থেকে। গতকাল আপনারা শুনেছেন প্রথম পর্ব। না শুনে থাকলে আই বাটনের লিঙ্ক, ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, প্লিজ শুনে আসুন। শুরু হচ্ছে আজকের গল্প, হিমি মিত্র রায়ের কলমে বজ্র কুহক অন্তিম পর্ব। মোবাইলটা বেজে উঠল। বোধহয় সংকল্প রিং ব্যাক করলো, কিন্তু না, ইন্সপেক্টর গোঞ্জাভেস। আবার কি হলো রে বাবা? হ্যালো, গুড ইভিনিং ম্যাডাম। ও গুড ইভিনিং অফিসার, বলুন কি হলো? নাথিং স্পেশাল ম্যাডাম। তবে ও বরুণ ত্যাগের ফ্যামিলি গোয়াতেই ওর ফিউনারেল করতে চাইছে। বডি আর কলকাতায় নিয়ে ফিরবে না বলছে। বললো কি কলকাতায় ওদের তেমন কোনো রিলেটিভ ভি নাই, তো ওরা এখানেই ক্রিমেশনের কাজ কমপ্লিট করে ফিরে যেতে চাইছে। বেশ, ইন দ্যাট কেস আমি কি কোনো হেল্প করতে পারি আপনাদের? ম্যাডাম, আপনার অসুবিধা না থাকলে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে ওখানে প্রেজেন্ট থাকলে ভালো হয়। নাথিং সো ইম্পর্টেন্ট, বাট ইটস আ রিকোয়েস্ট, নাথিং এলস। এমন নয় যে আপনাকে আসতেই হবে, ইটস নট ম্যান্ডেটারি। সেটা আপনি যা ভালো বুঝেন। দ্যাটস ইট ম্যাম। ও শিওর, আমি অবশ্যই যাব। কোথায় কখন যেতে হবে সেটা বলুন। উই উইল পিক ইউ আপ ম্যাম। ভাবি, আপনার এই ডিসিশনটা ঠিক কি না আমি এখনও বুঝতে পারছি না। বরুণ ভাইয়ার বডি কলকাতায় নিয়ে যাওয়ার জন্যই তো আমরা এসেছিলাম। হঠাৎ এখানেই ওকে দাহ করবার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন কেন? এমন তো কথা ছিল না। কলকাতায় কি আছে আমাদের? সব তো আমাকেই করতে হতো। এখানেই পুলিশের উপস্থিতিতে সবটা ভালো মতো মিটে গেলেই ভালো হবে। তাছাড়া ওখানে লোকজনের সামনে তোমার বরুণ ভাইয়ার কীর্তিকলাপ নিয়ে কোনো কথা হোক, আমি চাই না সাহিল। সবটাই গোপন থাকুক, এটাই চাই। সাহিল বুঝতে পারে ভাবি কেন কারো সামনে যেতে চাইছে না। সত্যি বলতে আর কিছু বলার মতো পায়ও নাও। তোমার দাদা তো আমায় কোথাও মুখ দেখানোর কিছু অবশিষ্ট রাখেনি। আমি কিভাবে ছিলাম আর আছি তা কি কেউ বুঝবে? সব সহ্য করেছিলাম, সব জানতাম, সব বুঝতাম। কিছু বললেই তোমার দাদা গায়ে হাত অবধি তুলতো, এত রাগ। আমি কি করেছি? আমার দোষ কোথায়? বাচ্চা ছিল না, সেটা কি আমার দোষ? সবটাই তো। সাহিল ভেবে পায় না কি করবে। এগিয়ে যায় ভাবির দিকে। হাতটা এগোতে গিয়েও পিছিয়ে আসে, আবার এগোয়। ওর ঘাড়ে হাত রাখে ধীরে ধীরে। ভাবি, এই সময় এসব কথা নয়। এখন দাদার বডি আছে, দাদা আর বেঁচে নেই। আমি জানি তোমার মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আর রাগ পুষে রেখো না। সব তো শেষ হয়ে গেল। এখন আর এই কথাগুলো বলে নিজেকে কষ্ট দিও না। সন্ধ্যা মাথা তোলে। ওর চোখের টলটলে জল গড়িয়ে পড়ে চিবুকে। ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। স্টামাকে খুব সামান্যই মদ পাওয়া গেছে, কিন্তু কোনো বিষক্রিয়া নেই। এবং জানা গেল এক্ষেত্রে খাবারে কোনো কিছু মেশানোও হয়নি। যেহেতু বাইরের রাজ্যের কেস, তাই তাড়াতাড়ি ফরেন্সিক রিপোর্ট দেওয়ার অ্যাপ্লিকেশন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, যাতে তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যায়। অ্যালটেনহোর সেন্ট ইনিয়েস ঘাটে বরুণের দাহ কার্য সম্পন্ন হলো। সন্ধ্যায় শক্ত থেকে সমস্ত কাজ করল। ওর মনের ভেতরে যে কি হচ্ছে তার সমস্তটাই বুঝতে পারা যাচ্ছে। যদিও রেশমি ওর পাশ থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে অনেকটা। অসহায় সদ্য স্বামীহারা মহিলার কষ্ট লাঘব হয় কিনা জানা নেই, কিন্তু অন্য রাজ্যে এসে নিজের রাজ্যের একজনকে কিছুটা মানসিকভাবে সাহস যোগানো উচিত বলেই ও মনে করে। কতটা কাজ হলো জানে না, কিন্তু নিজের ডিউটিটুকু করে শান্তি পাওয়া যায় তো বটে। জানা গেল আজ রাতে এই হোটেলেই থেকে যাবে বরুণের স্ত্রী সন্ধ্যা। কাল ফিরে যাবে কলকাতা। বিপাশা মুখার্জির স্বামী কাল ঢুকছেন? ইজ এভরিথিং অল রাইট মিস্টার গনজালভেস?
ইয়েস ম্যাম, সব ঠিক আছে, মানে টিল নাও আর কি। আপনি যেভাবে পুরা কেসটাতে গোয়া পুলিশকে হেল্প করেছেন, উই আর ভেরি গ্রেটফুল টু ইউ ম্যাম। আরে তাতে কি, আপনি যদি আমাদের রাজ্যে বেড়াতে যেতেন আর সেখানে এই রাজ্যের কেউ বিপদে পড়তো, তখন কি আমরা আপনাকে পেয়ে ছাড়তাম নাকি? আলবাত ছাড়তাম না, 100% নিশ্চিত যে আপনার হেল্প নিতাম। ये बात आपने एकदम सही कहा। आफ्टर ऑल वी आर स्टेट कलिग्स। আর তাছাড়া আপনার এই রাজ্যে সেফটি সিকিউরিটির দায়িত্ব ভি তো আমাদেরই উপর। আপনি হলো গিয়ে যাকে বলে আমাদের গেস্ট অ্যান্ড উই আর দ্য হোস্ট, তাই না ম্যাম? চলুন আপনাকে রিসর্টে ড্রপ করে দিই। ভিকটিমের রিলেটিভদের আমাদের স্টাফ রিসর্টে পৌঁছে দেবে, ডোন্ট ওয়ারি। ইন্সপেক্টর গোনজাভেস ওকে রিসর্টে পৌঁছে দিয়ে চলে গেলেন। বললেন আগামীকাল থেকে ছুটি এনজয় করতে, আর এইসব কেসের বিষয়ে একদম চিন্তা না করতে, ছুটি মোডটা অন করে নিতে। এমনিতেই 5 দিনের মধ্যে 1 দিন পুরোপুরি নষ্ট হয়েই গিয়েছে। রেশমি হাসি মুখে বিদায় জানালো গোনজাভেসদের। রাত 8:20। মিরামার রিসর্ট আলোর মালায় সেজে উঠেছে। মনে হচ্ছে পুরো আকাশের তারা নেমে এসেছে বিরাট এই রিসর্টটির মধ্যে। সামনেই অন্ধকার সমুদ্রের ঢেউয়ের মাথায় দেখা যাচ্ছে ফসফোরাসের ঝলক। দূরে জাহাজগুলো ভেসে বেড়াচ্ছে খেলনার মতো। একজন অ্যাংলো ইন্ডিয়ান ছেলে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। ইংরেজি গানটা অচেনা ঠেকল, কিন্তু ভীষণ সুন্দর। মনে হয় কোনো হিন্দি গান থেকে থাকবে এই সুরে। সব মিলিয়ে এক নরম আরামদায়ক পরিবেশ। খাওয়া দাওয়া চলছে পুরো দমে। ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল সব খাবার মজুদ রয়েছে ওপেন রেস্তোরাঁতে। বেয়ারারা দ্রুততার সাথে নানান সাজানো খাবার পরিবেশন করে চলেছে। একদিকটা পুরো বুফে করা। বোর্ডাররা নির্দিষ্ট ছন্দে প্লেট হাতে নিয়ে আসা যাওয়া করছে বুফে কাউন্টারে। একদম ডান দিকে ড্রিঙ্কের কাউন্টারও রয়েছে। লাল, নীল, সবুজ নানা রঙের তরলে সাজানো ককটেল পান করতে করতে অনেকেই ভিড় জমাচ্ছেন নির্দ্বিধায়। রেস্তোরাঁটাকে ডান হাতে রেখে রেশমি এগিয়ে যায় ভেতর দিকে। ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে খেতে আসবে। আজ সারাদিন পুরো এসব করেই চলে গেল। নুড়ি বিছানো রাস্তা দিয়ে হেঁটে কটেজের দিকে যাওয়ার সময় ওর খেয়াল হলো ঘরে বাথরুমের ট্যাপে গরম জলের দিকটা বেশ শক্ত লাগছে। দুপুরে তালে গুলে ভুলে গেছে। একবার রিসেপশনে বলে যাওয়া দরকার। ভেতরে আরেকটি রিসেপশন রয়েছে আবার। এখানে বড় বড় হোটেল রিসর্টের নানান ব্যাপার আসলে। গোল মতো ঘরটায় দরজা ঠেলে ঢুকলো। ঝকঝকে আলো, 3 দিকে বসার গোল সোফা, শেষে মধ্যিখানে লম্বা টেবিলের কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। দেখে একদিকে সোফায় একজন লোক বসে রয়েছে। পাশ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ তাকে ঘিরে রয়েছে এই রিসর্টের কর্মচারীরা। ফার্নান্দেজকেও দেখতে পেল। ওকে অবশ্যই দেখেনি। দেখলেই হয়তো গদগদভাবে এগিয়ে আসতো। উফ, অসহ্য ওর কাছে। এমন গায়ে পড়া লোক একদম পছন্দ না রেশমির। কোনো গভীর আলোচনা হচ্ছে বোঝা গেল। ও আর না তাকিয়ে এগিয়ে গেল কাউন্টারের দিকে। রিসেপশনিস্ট মেয়েটি হাসি মুখে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? বলতে ও ঘরের সমস্যাটা বলল ওকে। কথা হয়ে গেলে পেছন ফিরতেই আরেকটুর জন্য ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। ঠিক দেখে ফেলেছে ম্যানেজার। এগিয়ে এসে আবার সেই একইভাবে, ম্যাডাম কি হলো, এনি প্রবলেম? আমাকে ডাকতে পারতেন। না না, তেমন কিছু নয়। এই বাথরুমের ট্যাপটা একটু টাইট আছে, ভাবলাম যাওয়ার পথে বলে যাব। ओके मैडम ओके। अच्छा सब कुछ ठीक ठीक से हो गया ना? कोई तकलीफ नहीं हुआ मैडम? ও ইয়েস, সব ঠিক মতো হয়ে গিয়েছিল। বরুণ ত্যাগের মিসেস আর ভাই হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবেন। আই থিঙ্ক আপনারা নিশ্চয়ই জানেন। ইয়েস ম্যাম, ইয়েস উই নো। আমরা 2টো ঘর রেখে দিয়েছি ওদের জন্য। এটা সত্যি খুব দুঃখজনক, ভাবলেই খারাপ লাগছে। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ওদের যথাযথভাবে কমফোর্ট দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এখানে কি হচ্ছে? সোফার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ও। ম্যাম আমাদের মালিক এসেছেন। আজকে দুর্ভাগ্যজনক ঘটনার জন্য উনি শুনেই চলে এসেছেন দেরি না করে। কথা বলেছেন আমাদের সঙ্গে। বোঝেনি তো ম্যাডাম, এটা একটা অ্যাক্সিডেন্ট, আর এটার জন্য আমাদের হোটেলের নাম খারাপ হতে পারে। সো
তাই জন্যই। ওকে, আমি আসছি এখন, লোক পাঠিয়ে দেবেন ঘরে। শিওর ম্যাম, শিওর, আপনি নিশ্চিন্ত থাকুন। বেরিয়ে যাওয়ার সময় আবার একবার তাকালো রেশমি। পরদিন সকাল 10টা। ম্যাম, গাড়ি চলে এসেছে, আর ইউ রেডি? ইয়েস, কামিং। আয়নার দিকে একবার তাকালো রেশমি। লাস্ট কবে যে এরকম ড্রেস পরেছিল মনেই নেই। একখানা পিঙ্ক জাম্পস্যুট পরেছে, আর ওতে হালকা গ্রে স্ট্রাইপস রয়েছে। চুলগুলো একটা হস্টেল করেছে, হালকা পিঙ্ক লিপস্টিক আর একটু কাজল, ব্যাস। ব্যাকপ্যাকটা পিঠে নিয়ে বেরিয়ে পড়ল রুম লক করে। সাইট সিইং এর জন্য বেরোচ্ছেও। ওর বক্তব্য ছিল যেখানে খুব ভিড় থাকবে না সেখানে যাবে। কোনো শান্ত নির্জন বিচে যাওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিল ডিপার্টমেন্টে। গোয়া পুলিশ থেকে রিসর্টের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ সমস্ত ভালো মতো ঘুরিয়ে দেবে বলেছে। একজন কনস্টেবল সিভিল ড্রেসে রেশমির সঙ্গে থাকবে সব সময়। ও বলেছিল এর কোনো প্রয়োজন নেই, তবুও ডিপার্টমেন্ট দিয়েছে। বেরোনোর মুখে আবার ফার্নান্দেজ যথারীতি কান এঁটো করা হাসি দিয়ে পথ আগলে দাঁড়ানো। ওর পাশে একজন হাতে ট্রে নিয়ে দণ্ডায়মান। ট্রেতে বেশ কিছু ফলের রসের প্যাকেট রাখা। ম্যাম, এইগুলো আপনার ব্যাগে ভরে নিন, রাস্তায় লাগতে পারে, মানে বর্ষাকাল হলেও তেষ্টা পাবে। বেহারাটিকে দিতে বলল। না না, থাক, জল আছে তো গাড়িতে, আমার তাতেই হবে, এসবের দরকার হবে না। একটাও নেবেন না ম্যাডাম? সত্যি বলতে ভীষণ হাসি পেল রেশমির। একটু আদেখলা পানা করে বটে লোকটা, কিন্তু এমনি খারাপ না। আচ্ছা, একটা দিন। হাসি আর ধরে কোথায় এবার। গাড়ি রেডি ছিল, একটা ইনোভা। দুজনের মধ্যে একটু বেশি বড় যদিও, তবুও ওরা যেটা দিয়েছে এইভাবেই দিয়েছে। ড্রাইভার অবশ্য অ্যান্টনি জি। রেশমি যতদিন থাকবে তার গাড়ি অ্যান্টনি জি চালাবে। গাড়ি রওনা হয়ে গেল ওদের নিয়ে। কনস্টেবল জোসেফের বাড়ি মারগাঁওতে। বলল, আমাদের বাড়ির সবাই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে ম্যাডাম। আমি একমাত্র পুলিশের চাকরিতে এসেছি। আসলে কি জানেন তো, বাড়ির কেউই চায়নি যে আমি পুলিশের চাকরিটা করি। কেন? তাহলে আমাদের বংশের কাজটাকে কে এগিয়ে নিয়ে যাবে বলুন তো? মাছ ধরার ট্রলারে করে দূর সমুদ্রে চলে গিয়ে কত মাছ ধরে আনি আমরা। মাছেদের জীবন, সমুদ্র, এসব কিছু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমি পুলিশে চলে গেলে এগুলো বংশ পরম্পরায় রক্ষা করবে কে? খানিকটা অবাকই হয়ে গেল রেশমি। মানুষের জীবন কত বৈচিত্র্যপূর্ণ হয়। 10টা 5টা সরকারি চাকরির বদলে ওরা নিত্যদিনের সংগ্রাম করাটাকে ভালো মনে করেছে। জীবিকার প্রতি অপার ভালোবাসা থাকলে তবেই এমন কথা বলতে পারে। সমুদ্রকে পুজো করে ওরা, অন্য সংস্থানের দেবতা বলে মনে করে। পাঞ্জিম বা পানাজি ছাড়িয়ে গাড়ি চলেছে গ্রামের রাস্তা ধরে। ঝকঝকে রাস্তা, গাছপালা, পাহাড় সব মিলিয়ে প্রকৃতি উজাড় করে দিয়েছে রাজ্যটিকে। ছোট ছোট কটেজের মতো গাড়ি, গ্রাম বলা যায় না, তবে বেশ ত্রিকোণাকার টালির ছাদ, যাতে বৃষ্টির জল জমে না থাকে হয়তো, তাই জন্যেই এই ব্যবস্থা। মাঝে মাঝে বিরাট ফার্ম হাউসের মতো বাড়ি, হিন্দি সিনেমায় যেমন দেখায় ঠিক তেমন। ফাঁকা জায়গার মধ্যে মাঝে মাঝে বড় বাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফিল্ম স্টারদের বাড়িও দেখা যাচ্ছে মাঝে মধ্যে। অনেকেই ছুটি কাটাতে বাড়ি কিনে রেখেছে গোয়ার নানান প্রান্তে। জোসেফ রাস্তার এক জায়গায় দেখিয়ে বলল, ম্যাডাম, ওই জায়গাটায় পুলিশ রীতিমতো গাড়ি নিয়ে চেস করে গিয়ে গ্যাংস্টার চার্লস সোবরাজকে ধরেছিল। 70-এর দশকের ত্রাস ছিল এই সিরিয়াল কিলার। আর তার থেকেও বড় কথা, ইনি আদ্যপান্ত এক ফ্রড ব্যক্তি। ফরাসি, ভিয়েতনাম এবং ভারতীয় এই 3 দেশীয় মিশ্রণ এই শোভরাজ 20 জন বিদেশিকে খুন করার দায়ে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। নেপালের কাঠমান্ডুতে এত বছর জেল খাটার পর গত বছরের ডিসেম্বরে ছাড়া পেয়ে গেছে। আর ওর ডাকনাম কি ছিল জানেন? ওর ডাকনাম ছিল দ্য বিকিনি কিলার। রাস্তার মাঝে মাঝে গোয়ানিজ মহিলারা নানা রকম ফল কেটে বিক্রি করছে। আতা, কলা, পেঁপে, আরো কত কি। রেশমিরা একবার গাড়ি দাঁড় করিয়ে ডাব খেল, আর কিছু শশা কেটে নুন মরিচ মাখিয়ে নিল।
জোসেফ কথা বলতে ভালোবাসে, চান্স পেলেই এটা সেটা গল্প করছে। ওর ভালোই হয়েছে, জানাও হয়ে যাচ্ছে কত কিছু। অ্যান্টনি যে অবশ্য অত কথা বলে না। এখন জোসেফ বলছে বলে ও খুব কমই কথা বলছে। দামি দামি গাড়ি মাঝে মধ্যে সামনে দিয়ে হুশ হাস করে বেরিয়ে যাচ্ছে ওদের পিছনে ফেলে। আজ আকাশ একদম পরিষ্কার, গতকালের আবহাওয়ার ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। ঝকঝকে নীল আকাশ। 2.5 ঘন্টা মতো যাওয়ার পর অ্যান্টনিজি বলল, मैडम आ गए हम, सामने ही पलोलेम ब्रिज है। এক ঝাঁক লোনা বাতাস প্রমাণ দিয়ে গেল সমুদ্রের একদম কাছে চলে এসেছে ওরা। হাতে গোনা কজনকে দেখা গেল যেতে। মূল জায়গা থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় খুব বেশি লোক আসে না এখানে। আগেই রেশমি বলে রেখেছিল ওর ইচ্ছেটা। পর্যটকরা বেশিরভাগই মূলত কালাঙ্গুটে, বাগাতোর, আঞ্জুমা এসব এলাকাতেই থাকতে পছন্দ করে। কিছুটা হাঁটতেই দেখা গেল ক্যালেন্ডারের মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দিগন্তে মিশে যাওয়া নীল সমুদ্র, আকাশ আর জল একই রঙে মিলে গেছে সেখানে। কিছুতেই আলাদা করা যাচ্ছে না দুটোকে। দুদিকে নারকেল গাছ, ঝোপ ঝাড়, সত্যিই অপূর্ব সৌন্দর্য মাখানো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে বের হলো আপনি আপ। এসব দেখলে মনে হয় একা নয়, সঙ্গে আরেকজন থাকলে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলে বোধহয় বেশি ভালো লাগতো। এমন কথা কেন হঠাৎ মাথায় চলে এলো কে জানে। সংকল্পকে যখন ফোনে বলল যে ও গোয়াতে এসেছে, তখন ওর সেই সহজাত ঠাট্টা করার ভাবটাই বজায় রেখেছিল। একটিবারের জন্য বলল না যে আমাকে নিয়ে গেলে পারতে, বা আমিও যাই তোমার সঙ্গে। উল্টে বলল, হ্যাভ আ ভেরি হ্যাপি অ্যান্ড মাস্তি ট্যুর, এনজয়। আর শোনো, তোমার ওই মিরামার রিসর্ট থেকে সমুদ্র কতটা দূর সেটার কিন্তু ছবি পাঠাবে আমাকে। পরের বার যখন আমি যাব তখন আর অসুবিধা হবে না। সব সময় মশকরা। ম্যাডাম। রেশমি ঘুরে তাকালো। জোসেফ একদম ওর পিছনে এসে দাঁড়িয়েছে। ম্যাডাম, আপনি তো কিছু খাননি ম্যাম, খিদে পেয়ে যাওয়ার কথা আপনার। আগে কিছু খেয়ে নিন, তারপর না হয় সমুদ্রে নামবেন। খিদে তো সত্যিই পেয়েছে। জোসেফেরও তো তাই হবে। সমুদ্র দেখতে গিয়ে খিদের কথা বেমালুম ভুলে গেছে। খুব কম খাবার জায়গা দেখা যাচ্ছে। একটু দূরে একটা দেখা যাচ্ছে কোনো রকমে গাছের ফাঁক দিয়ে। জোসেফকে বলে ওখানে যাওয়ার কথা বলল। ছিমছাম দোতলা রেস্টুরেন্ট, কাঠের পুরোটাই, সুন্দরভাবে সাজানো গোছানো, নাম রেবেকা। ওরা সোজা উপরে উঠে গেল। জোসেফ কথা বলে একটা ফাঁকা জায়গায় বসার ব্যবস্থা করে দিল রেশমিকে। পাশে সমুদ্র একদম হোটেলের বাউন্ডারি অবধি চলে এসেছে। জোসেফ নিজে একটু দূরে গিয়ে বসল। অ্যান্টনিজিকে বলেছিল আসবার কথা, কিন্তু কিছুতেই এলো না। বলল বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, ও বাইরের খাবার খায় না। একটা মিক্সড সি ফুড নুডলস অর্ডার করলো ও নিজের জন্য, আর জোসেফকে বলল যা যা খাবে বলে দিতে। আজ সারাদিন এই বিচে থেকে বিকেলে ফিরে যাবে এমনটাই ভেবে রেখেছে। সাধারণত এখানে কেউ থাকে না এমনই বলেছে ম্যানেজার। খুব কস্টলি একটা দুটো হোটেল রয়েছে, যদিও সেগুলোর জন্য আগের রাতে বুকিং করতে হয়। হালকা মিউজিক চলছে ভেতরে। 3 জন কি 4 জন আছে পুরো রেস্তোরাঁটায়। বেয়ারাও একজনই দেখা গেল। একটা শান্ত পরিবেশ, আরব সাগরের মতো এত সুন্দর রং, উত্তাল ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে মনে হচ্ছিল এত অলস সময় শেষ যে কবে কাটিয়েছে ও। 2-1 জন বিদেশিকে বিচে রোদ পোহাতে দেখল। সমুদ্রেও 1-2 জন নেমেছে। বেশ কিছু ছবি তুলেছে ওর ফোনে, বাবাকে পাঠাতে হবে তো। মাঝে মাঝে মোবাইলের মেসেজগুলো চেক করছে। হ্যাভ ফান, নো ওয়ার্ক বলে এসপি সাহেব একটা হোয়াটসঅ্যাপ করেছেন। হাসি পেল রেশমির। গতকালের ঘটনা শুনলে উনি বলতেন, তুমি আসলে ঢেঁকি, স্বর্গে গিয়েও নিজের কাজ করো। ছাড়ো এসব, মজা করে এসো। আর দেখো ওখানে কাউকে ভালো লেগে যায় কিনা। আর কত সিঙ্গেল থাকবে, টাইম টু মিঙ্গেল। মাঝে মাঝেই এসপি সাহেব এমন ইয়ার্কি করেন। জলের বোতলটা খুলে গ্লাসে ঢালছিল ও। বাইরে তাকিয়ে গ্লাসটা মুখের সামনে ধরতেই দেখে সমুদ্রের দিক থেকে এক কাপল
হাত ধরাধরি করে রেস্তোরাঁটার দিকে এগিয়ে আসছে। মহিলার পরনের শাড়িটি কোমর অবধি সমুদ্রের জলে ভেজা, পুরুষটির হাফ প্যান্ট আর টি শার্ট। গতকাল স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে শ্রীমতী সন্ধ্যা ত্যাগী সমুদ্রে স্নানে মেতেছেন অন্য পুরুষের সঙ্গে। কাছে চলে এলে রেশমি ওর হ্যান্ডব্যাগ থেকে মাস্ক আর সানগ্লাসটা সঙ্গে সঙ্গে পরে নিল। আশা করা যায় মিসেস ত্যাগী ওকে নিশ্চয়ই চিনতে পারবেন না। এখনো খাবার সার্ভ করেনি, করলে দেখা যাবে। ওরা দোতলাতেই ঠিক ওর পাশের টেবিলটাতে গিয়ে বসল। ওর লাইন বরাবর সন্ধ্যা ত্যাগী আর উল্টো দিকে পুরুষটি। রেশমি কাছ থেকে দেখতে পেল এবার, এবং ওর বুঝতে একটুও অসুবিধে হলো না। সন্ধ্যার সঙ্গে পুরুষটিকে গতকাল ও দেখেছে কোথাও, এবং মনেও চলে এলো তৎক্ষণাৎ সে আর কেউ নয়, মিরামার হোটেল রিসর্টের মালিক, যে কাল সোফায় বসেছিল। মনের ভেতরে টাইম মেশিনটা পেছুতে থাকলো চটপট। সব কেমন ঘেঁটে একেবারে ঘ হয়ে গেল নিমেষের মধ্যে। ক্যালকুলেশন করার যন্ত্রটা আপাতত বন্ধ রাখল ও। দেখাই যাক না এবারের লাইভ ক্রিকেট ম্যাচে কি দেখতে পাওয়া যায়। মুখটাকে যত সম্ভব নিচে নামিয়ে মোবাইল স্ক্রিনে মনোনিবেশ করলো, আর চোখ এবং কান যথাসম্ভব অ্যাক্টিভ রাখলো কোনাকুনি। যুগলে কোনো কথা বলছে না আপাতত। মিরামার রিসর্টের মালিক সন্ধ্যা ত্যাগীর দিকে তাকিয়ে রয়েছে। সে কি করছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে সেও পাল্টা তাকিয়েই রয়েছে। পরিষ্কার বাংলায় বলল পুরুষটি। কেমন লাগছে এখন? কোনো উত্তর নেই। বলবে না? আচ্ছা, বাস সির্ফ ইতনা হি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, সপনা লাগ রাহা হ্যায়। এবার পুরুষটি একটু হেসে সন্ধ্যার হাতটা টেনে নিল। আর কোনো স্বপ্ন দেখছো না তুমি? যা হয়েছে এভরিথিং ইজ ড্যাম ট্রুথ। উই আর ফ্রি বার্ড নাও। তবে তোমার ওই দেওর কোনো কিছু সন্দেহ করলো কি না ঠিক বুঝতে পারছি না। দিস ইজ নট ক্লিয়ার টু মি ইয়েট। তুমি কি বলেছো আরেকবার বলবে? তুমি যেমনটা বলতে বলেছো আমি সেটাই বলেছি, যে এখন কলকাতায় গিয়ে আমার আরও খারাপ লাগবে, ঘরে থাকতে ইচ্ছে করবে না। তার চেয়ে গোয়ায় কিছু ইন্টেরিয়ারের কাজ আছে আমার, কদিন পরে আমাকে এখানে আসতে হতো, তাই এই উইকেই কাজগুলো করে যাই। আমার মনটা ভালো থাকবে সাহিল। তোমার দাদার কাজ তারপর গিয়েই করব ছোট করে, কোনো গেস্টকে তেমন ডাকবো না। আমাদের ওয়েল উইশার ওখানে কেউ নেই, কোনো রিলেটিভও নয়, অফিসেও কেউ বন্ধু নেই তোমার দাদার। That's like my good girl. He called me rich in Kolkata. साहिल अच्छा लड़का है, उसकी भैया जैसा नहीं है, সবাই বরুণের মতো নয়। He was sick. calm down baby. আমাদের সময়টা যে খুব ইম্পর্টেন্ট তুমি তা বুঝতে পারছো তো? কেউ যেন কিছু সন্দেহ না করতে পারে। এই পর্যন্ত কথা হতেই হঠাৎ করে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিল সন্ধ্যা। মিরামারের মালিক চেয়ার ছেড়ে উঠে এসে জড়িয়ে ধরল ওকে। বসা অবস্থাতেই বেয়ারা এসে নুডলস দিয়ে গেল রেশমির টেবিলে। জিজ্ঞেস করলো আর কিছু লাগবে কিনা। ও বলল পরে বলবে, খাওয়া শেষ করে উঠে যেতে হবে, তাই এটা শেষ হলে তবেই অন্য কিছু অর্ডার করবে। খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মাঝপথে উঠে যাওয়া যাবে না কিছুতেই। অন্তত ইন্টারভাল পর্যন্ত এখানেই বসে থাকতে হবে, বাকিটা গ্যালারির বাইরে গিয়েও দেখা যেতে পারে। এমন একটা ইন্টারেস্টিং সময় স্টেডিয়াম থেকে উঠে যাওয়া মানে দর্শকের লস। কে কটা করে 4-6 মারবে সেটাই তো দেখার। গ্যালারিতে বসে চুপচাপ দেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ। রিসেপশনের ছেলেটিও একবার দেখলো ওদের, তারপর কাজে মন দিল। খুব একটা পাত্তা দিল না। আরও দুটো টেবিলে যারা আছে তারাও একবার তাকিয়ে খাবারে মন দিল। মালিক এবার পেছন দিক দিয়ে ঘুরে সন্ধ্যার পাশের চেয়ারে বসল, ঠিক ডান দিকে। রেশমির ফোনের রিং হলো হঠাৎ। দেখল সংকল্প ফোন করছে। সব সময় একটা ভুল সময় ফোন করতে হবে তাকে। তাড়াতাড়ি ফোনটা কেটে দিল রেশমি। পরে রিং ব্যাক করবে। মিরামারের মালিকের বয়স 35 কি 36 হবে।
মাঝারি করণ, হাইট স্বাভাবিক, কমও না বেশিও না, চোখে রিমলেস ফ্রেমের চশমা। বাঙালি যে তা কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। সে এবার তার বাঁ হাত দিয়ে সন্ধ্যার কাঁধ জড়িয়ে ধরল, কিন্তু ফিস ফিস করে এমন কথা শুরু করল যেটা রেশমি অবধি পৌঁছচ্ছে না। মহা মুশকিল, কিছু তো উপায় বের করতেই হবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। জলের গ্লাসটা ধাক্কা দিয়ে টেবিলে ফেলে দিল ও। সব জল ছড়িয়ে গেল টেবিলে। টপটপ করে গড়িয়ে পড়া শুরু করলো ওর গায়েও। বেয়ারা দেখে দৌড়ে এলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে পোশাক থেকে জল ঝাড়তে শুরু করে দিল রেশমি। ওহো, ভেরি সরি, আমি পাশের টেবিলটাতে চলে যাচ্ছি বরং। বলেই ওদের পেছনের চেয়ারটাতে গিয়ে বসে পড়ল ও। নুডলসের বোল আর প্লেটটা যত্ন করে ও টেবিলে দিয়ে গেল ছেলেটা। খারাপ লাগলেও কিছু করার নেই। ম্যাচের মাঝপথে ছেড়ে তো চলে যাওয়া যায় না। এখানে কি চলছে তা তাকে জানতেই হবে। গনজাভেস চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে এখানে ডেফিনেটলি কিছু একটা ঘোঁট পাকছে। এবারে মুখ থেকে মাস্কটা খুলে নুডলসে ফোকটা গাঁথল। জোসেফ ওই কোনায় এক মনে খেয়ে যাচ্ছে। उसकी क्या खबर है? আবার ওর কথা? তোমাকে বলেছি না আর ওসব ভেবো না। ওই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজড। এখন শুধু সামনের দিকে তাকানো। অনলি ইউ অ্যান্ড মি। নো, আমি কিছু ভুলিনি, ভুলবো না। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি বরুণের জন্য। একদিনে কি করে ভুলে যাব? সন্ধ্যা, কাম ডাউন, কাম ডাউন। বরুণ ইজ নো মোর। তোমার কত প্ল্যানিং, কত কিছু এর জন্য, এই যে এই দিনটা দেখার জন্য। আর তুমি খুশি হচ্ছ না? এখনো পুরনো কথা নিয়ে পড়ে আছো। বিপাশা মুখার্জি এখনো বেঁচে আছে, ওর তা থাকার কথা নয়। সন্ধ্যা, আর ইউ ম্যাড? ওকে নিজের মতো থাকতে দাও প্লিজ। ও নিজেও সুইসাইড করতে গিয়েছিল, মারা যায়নি সেটা আলাদা কথা। ওকে নিয়ে ভাবলে তোমার শরীর খারাপ হবে। সব থেকে বড় কথা হলো, এখন আমাদের এসব নিয়ে ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরুণ ইজ আ ক্লোজড চ্যাপ্টার নাও। বেশ, তা ক্লোজ চ্যাপ্টার কি না তা তো সময় বলবে। আপাতত নতুন করে ভাবার সময়, চ্যাপ্টারের ফিতে খুলে ফেলার সময়। লেটস সি। সি ফুড নুডলস খেতে খেতে নিজের মনেই বলতে থাকে রেশমি, গোয়াতে অন্য মহিলার সঙ্গে ফুর্তি করতে এসে সুইমিং পুলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় চাকুরে বরুণ ত্যাগী। ঠিক সে সময়টাতেই তার সঙ্গের মহিলাটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গেল। বরুণের মৃত্যুর ব্যাপারে সে নাকি কিছুই জানত না, এমনটাই তার বক্তব্য। এদিকে বরুণের স্ত্রী কলকাতা থেকে স্বামীর দেহ নিতে এসে এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে ফেলল যে তার স্বামীর অন্ত্যেষ্টি গোয়াতেই সম্পন্ন হবে। তার দেহ আর কলকাতায় নিয়ে ফিরবে না ওরা। চমক আরও আছে, দেওয়ারকে সন্ধ্যা ত্যাগী জানালো যে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজের জন্য সে আর কদিন গোয়াতে একলাই থেকে যাবে। দেওয়ার বৌদির কথা শুনে সুরসুর করে একলাই ফিরে চলে গেল। আর তার পর দিনই সমুদ্রে গা ভিজিয়ে সেই রিসর্টের মালিকের সঙ্গে গান গাইতে গাইতে এখানে সময় কাটাচ্ছে। যে রিসর্টে বরুণ সুইমিং পুলে তড়িতাহত হয়ে মারা গেল, অদ্ভুতভাবে সেই রিসর্টের মালিকের সঙ্গে অবৈধ সম্পর্কে রয়েছে বরুণের স্ত্রী। শুধু এটা নয়, কোন প্ল্যানিংয়ের কথা বলছিল ওরা? বরুণের মৃত্যুর সঙ্গে এদের হাত নেই তো? রাস্তা পরিষ্কার, যা চেয়েছিল তাই হয়ে গেছে। এসবের অর্থ কি? নুডলসগুলোকে ফোর্ক দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকে ও। ফোকের মধ্যে পেঁচাতে পেঁচাতে একটু একটু করে মোবাইলের হোয়াটসঅ্যাপে গিয়ে গনজাভেসকে একটা মেসেজ করতে গিয়েও করল না। আর একটু অবজার্ভ করে নিই পুরো বিষয়টা। ওরা খাবার অর্ডার করলো। জোসেফের খাওয়া হয়ে গিয়েছে। ও উঠে দরজার বাইরে ঘোরাঘুরি করতে শুরু করলো। 3টে দিন আমরা নিজেদের মতো থাকবো, ঘুরবো, মন খুলে আনন্দ করব। কোনো খারাপ কথা নয়, কেমন? আর শুধু তুমি আর আমি, মাঝখানে শুধু একজনকে এন্ট্রি দেব, ওই যে ওই নীল সমুদ্রটাকে।
মিরামারের মালিক কথাগুলো বলার পর সন্ধ্যার প্রতিক্রিয়াটা দেখা গেল না। ও ওদের পিছনে বসে আছে, তাই ওরা চুপ থাকলো কিছুক্ষণ। হালকা মিউজিকের ছন্দে রেস্তোরাঁর ঘরটি তখন এক রোমাঞ্চকর রূপ নিয়েছে। দুজন পুরুষ ও নারীর অবৈধ প্রেমের সাক্ষী ডিএসপি রেশমি বসু ভাবছে, ষড়যন্ত্রের ফাঁদ যদি এরাই পেতে থাকে তবে বরুণের অন্ত্যেষ্টির পর তিনি এই রিস্ক নিল কেন? ওরা আরেকটু অপেক্ষা তো করতে পারত, তাহলে তো সন্দেহটা হতো না, বা তৎক্ষণাৎ না হলেও একটু দেরিতে হতো। অবশ্য এসব ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার কথা সাধারণত মাথায় আসে না। প্রেম, ভালোবাসা ওসব প্ল্যানিংয়ের ধার ধারে না, এবং এই হঠকারী সিদ্ধান্তে প্রেমিক প্রেমিকাকে ফাঁসতে হয় দ্রুত। আর ওর মতো কয়েকজন পুলিশ অফিসার তো অপেক্ষা করেই থাকে এমনই কিছু ক্লুয়ের জন্য। অপরাধী কি অপরাধ করে পার পাবে ভেবেছে? পৃথিবীর ইতিহাসে এমন কখনো ঘটেনি, আর আগামীতেও কোনোদিন ঘটবে না। বেয়ারা আরেকবার এসে এনিথিং ম্যাম বলাতে ও আরও একটা প্লেট রুটি আর সবজি দিতে বলল। পেটে যদিও জায়গা নেই, তবুও সময়টা পার করতে হবে। দেখাই যাক এর পরের স্টেপটা ওরা ঠিক কি করে। আরও 10 থেকে 15 মিনিট টুকটাক কথা বলল ওরা। এরপরে কবে থেকে একসঙ্গে থাকবে, বিয়ে কোথায় সেটা হবে, পাহাড় না সমুদ্রের ধারের কোনো জায়গায়, এইসব নিয়ে বেশ জমাটি আলোচনা হলো। সুইজারল্যান্ডের বরফের মধ্যে মধুচন্দ্রিমায় যাবে আলোচনায় স্থির হলো। মাঝে মাঝে সন্ধ্যা বলছিল, আগে সব কিছু মিটিয়ে যাক বরুণের ব্যাপারটার, তারপর সেসব ভাবা যাবে। ওরা উঠছে। রেশমি কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ল। বেয়ারা পিছন পিছন এসে খাবারটা নেওয়ার জন্য বলল। ও বলল, একটু পরে এসে নিচ্ছি। জুটি চলছে হাত ধরাধরি করে। সমুদ্রের দিকে এগিয়ে কিছুক্ষণ দাঁড়ালো ওরা, তারপর বাঁ দিকে এগোতে থাকলো। রেশমিও একটা মোটামুটি দূরত্ব মেনটেন করে চলল পেছন পেছন। নাক চোখ সব ঢাকা মাস্ক আর সানগ্লাসে। জোসেফ দূরে দূরে একটু একটু করে এগোচ্ছে। রেশমির ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করতে চাচ্ছে না। জুটিটি যেতে যেতে ঝোপ জঙ্গলের পাশে একটা টিলা মতন জায়গার দিকে চলে গেল। টিলার উপরে এক রাজকীয় হোটেল দেখা যাচ্ছে, নাম লেখা সিওয়েড। তার মানে এখানেই কদিন নিভৃত যাপনে থাকবে দুজন। সন্ধ্যা ত্যাগের ইন্টেরিয়ার ডিজাইনের কাজ এখান থেকেই সুসম্পন্ন হবে। হাসি মুখে মোবাইল বের করে একটা নাম্বার ডায়াল করল রেশমি, তারপর এগিয়ে গেল নীল সমুদ্রের দিকে। গোয়া স্টেট জেনারেল হাসপাতাল। ভদ্রলোকের চোখে হাই পাওয়ারের চশমা, মাথায় অল্প চুল, মাথার মাঝখানে বেশিরভাগই নেই। পরনে একটা সাদা হাফ হাতা শার্ট আর নস্যি কালারের প্যান্ট, যা কোমরে অনেকটাই ঢিলে হয়ে রয়েছে। কাঁধে তার ছোট্ট একখানা কিট ব্যাগ ঝুলছে। বাঁ হাতে কালো চামড়ার বেল্ট লাগানো পুরনো দিনের ঘড়ি, পায়ে বর্ষায় পরা স্যান্ডেল। হাসপাতালের চেয়ারে বসে রয়েছেন চুপচাপ। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। স্ত্রী বিপাশা মুখার্জিকে নিয়ে এখান থেকে চলে যাবেন প্রসূন মুখার্জি। আদ্যপান্ত ছাপোষা লোকটি সরকারি স্কুলে চাকরি করে, তার বিষয় বাংলা। বিপাশা মুখার্জির এই সাদা সিধে চেহারার মানুষটির সঙ্গে এত বছর ঘর করার পর একজন শর্ট টেম্পার্ড রাগী মানুষের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়। তার গতানুগতিক জীবনে একটি অন্য মাত্রা এনে দিয়েছিল বরুণ। গোয়াতে সময় কাটাতে এসে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিপাশা মুখার্জি নিজেও সুইসাইড অ্যাটেম্প্ট করে, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায়। অপরদিকে বরুণ ত্যাগী সুইমিং পুলে তড়িদাহত হয়ে মারা যায়। খুব সামান্য একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আচ্ছা বিপাশা দেবী, আপনি কি জানতেন যে বরুণ ত্যাগীর স্ত্রী মিসেস সন্ধ্যা ত্যাগীর সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক আছে? একটা ভ্যাবাচাকা খাওয়া মুখ করে দুদিকে মাথা নাড়লেন বিপাশা। আই সি। তার মানে আপনি জানতেন না যে বরুণ ত্যাগীর ওয়াইফ সন্ধ্যা ত্যাগীর একটি সম্পর্ক রয়েছে? না,
তেমন তো কিছু বরুণ আমাকে কখনো বলেনি। বেশ, আপনি আসতে পারেন। শিক্ষক স্বামী হাঁটতে হাঁটতে আর তার পাশে হুইল চেয়ারে বসে ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল দুজন। তাঁদের মধ্যে কোনো কথা নেই, অন্তত হাসপাতালের করিডোর থেকে দরজা অবধি তো কোনো কথা হতে দেখা গেল না। বাইরে গিয়ে কি হবে জানা নেই। স্ত্রী পর পুরুষের সঙ্গে লুকিয়ে বেড়াতে এসে এরকম অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে এবং তারপরেও স্ত্রীকে নিতে এসেছে, এটাই বা কম কি? অন্যান্য কেউ হলে সিন ক্রিয়েট জাতীয় কিছু বা চেঁচামেচি শুরু করে দিত অবশ্যই। বিপাশা মুখার্জি নিজেও বলছিল যে তার স্বামী শান্তশিষ্ট ভালো লোক। গোঞ্জাভেসকে জানানো হয়ে গিয়েছে আজ পালোলেম বিচের বিষয়টা। রিসর্টের মালিকের বিষয়েও খোঁজ খবর নিতে বলা হয়েছে। আজ থেকে পালোলেম বিচের ওই রিসর্টটিতে সাদা পোশাকে পুলিশ থাকবে। আসলে ওই দিকটি সাধারণত খুব কম লোকই যায়, দূরে হওয়ায় সাধারণ পর্যটক যায় না। যারা ওর মতো একটু নিভৃতে সময় কাটাতে চান তারাই মূলত যায়। রেশমি আপাতত ফিরে এসেছে এদিকটা খোঁজ নেওয়ার জন্য। গোঞ্জাভেসের সঙ্গে কথা হয়ে গেছে এই ব্যাপারে। ও তো শুনে অবাক হয়ে গেছে, বলছে, क्या बात कर रही हैं आप मैडम? फिर तो इन्वेस्टिगेशन शुरू से शुरू करना पड़ेगा। হাসপাতাল থেকে রিসর্টে ফিরে এসেছে রেশমি। আর মাত্র 3 দিন এখানে থাকা। কাল লোকাল সাইট সিং করার কথা। রিসর্ট ঢোকার মুখে একবার বড় বড় পা ফেলে সমুদ্রের কাছে এগিয়ে যায় ও। নানান পর্যটকদের ভিড়। এই হোটেলের লোকেরাই মূলত এই বিচে এসেছে। রিসর্টটা বিরাট, বোর্ডারের সংখ্যাও প্রচুর। সূর্য ডোবার মুখে আকাশ আর আরব সাগরের রং মিলেমিশে যেন এক অয়েল পেইন্টিংয়ের প্যালেট সৃষ্টি করেছে। অনবদ্য প্রকৃতির রূপ। জুতো খুলে হাতে নিয়ে বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে যায় নীল জলের কাছে। জলে পা ভেজায়, ঢেউ এসে ভিজিয়ে দেয় গোড়ালি। তারপর আরেকটু উপরে হাঁটু অবধি ভিজিয়ে দাঁড়িয়ে পড়ে রেশমি। ওর পিছনেও কেউ একজন দাঁড়ালো এসে। টের পায়, সঙ্গে সঙ্গে ঘুরে তাকায়ও। পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো 6 ফিটের এক অতি আশ্চর্য লোক হাসি হাসি মুখে জিন্স গুটিয়ে দাঁড়িয়ে আছে। মানে ইয়ার্কির একটা নির্দিষ্ট মাপের সীমা ও পরিসীমা তো অন্তত থাকবে নাকি? এতদিন অন্তত তাই তো জেনে এসেছি, নাকি এখন সব মাপ একই হয়ে গেছে? জলপাইগুড়ি জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর সাহেব সংকল্প চট্টোপাধ্যায় গোয়ার সমুদ্রে পা জলে ভিজিয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা কি স্বপ্ন না সত্যি? এতক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে দিয়ে অবাক হয়ে শুধু তাকিয়ে থাকলো। ঢেউয়ের ভাঙা গড়ার শব্দ আর ডুবন্ত সূর্যের মাঝে দাঁড়িয়ে সংকল্প ওর স্বভাব বিরুদ্ধ ভঙ্গিমায় হঠাৎ করে সিরিয়াস হয়ে গিয়ে বলল, তুমি খুশি হওনি আমায় দেখে? এমন ভঙ্গিতে আগে কখনো কথা বলেনি তো ও। কি হলো হঠাৎ? কিছু বলার পায় না রেশমি। এখনো অবাক অবাক ভাবটা রয়ে গেছে তার। সংকল্প এক দৃষ্টে তাকিয়ে আছে রেশমির দিকে। গম্ভীর মুখ, স্থির চোখ। হঠাৎ ফিক করে একটা হাসির শব্দ বের হয়ে গেল ওর ভেতর থেকে। যা, ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ভয় কেন পেতে যাব? আপনি বাঘ না ভাল্লুক? যাক বাবা, তাও বাঘ ভাল্লুক ভাবছো সেটা নিয়ে সন্তুষ্ট হলাম। আমি তো আবার ভাবলাম তুমি আমাকে চাঁদের পাহাড়ের বুনি ভেবেছো নাকি। এই সেসব ছাড়ুন তো, বলুন দেখি হঠাৎ কোথা থেকে উদয় হলেন? সমুদ্র ফুঁড়ে বেরিয়ে এলেন মনে হচ্ছে দেখে। চলো চলো চলো, হাঁটতে হাঁটতে বলছি। অল্প জলে হাঁটতে হাঁটতে চলে ওরা দুজন। ডান দিকে মিরামার রিসর্টের গণ্ডি এখনো পার হয়নি, এগিয়ে চলে সামনের দিকে। একটা প্রশাসনিক বৈঠক ছিল ডিএম অফিসে। ডিএম সাহেব, এসপি জলপাইগুড়ি সবাই ছিলেন, এই অধমও ছিল। তখন কথায় কথায় পুলিশ ডিপার্টমেন্টের এই নতুন ব্যাপারটির বিষয়ে কথা হচ্ছিল। আসলে বোঝোই তো, আমরাও এক পা বাড়ি আছে, যেমনটা তোমায় বলেছিলাম। তেলে বেগুনে জ্বলতে জ্বলতে মিটিংয়ে গেছি, বিশ্বাস করো। আমার পাশে তো কেউ বসতেই পারছিল না, গরমের আঁচ লাগছিল গায়ে। পুলিশগুলো তো পুরো কলার উঁচিয়ে দেখাচ্ছিল আমাদের। উফ, আপনার শুধু মজা করা। এবার বলুন তো তারপর কি হলো? এসপি সাহেবকে পটিয়ে জেনে নিলেন তো যে এক্স্যাক্টলি কোন রিসর্টে রয়েছি? সে আবার বলতে, আমার বিরাট ভাগ্য যে তুমি অন্তত আমাকে গোয়া যাচ্ছ সেটা ফোন করে বলে গেছিলে। নয়তো ওর কাছে জিজ্ঞেস করতে
লজ্জা বোধ হতো। ভাবতেন তাহলে আর কি, এমন বন্ধুত্ব যে বন্ধুকে বলেই যায়নি কোথায় গিয়েছে। কিন্তু রিসর্টটা তুমি আমাকে বলোনি, তা অনেক ভাবনা চিন্তা করে প্ল্যান বানালাম। ওকে বললাম আমিও গোয়া যাচ্ছি কাল, রেশমি বসুর সঙ্গে যদি দেখা হয়ে যায় ভালো। আসলে অন্য রাজ্য বা দেশে পরিচিত কারোর সঙ্গে যদি দেখা হয়ে যায় রাস্তাঘাটে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। বিগলিত হয়ে এসপি সাহেব বললেন, আরে ভাই, দেখা হয়ে যাওয়ার কি আছে, আমি আপনাকে রিসোর্টের ডিটেল দিয়ে দিচ্ছি। একই জায়গার লোক, সবাই মিলেমিশে কাজ করি, এইটুকু তো করাই যায়। অমনি পটাপট শেয়ার করলেন এই অ্যাড্রেসটা, আর অমনি আপনি নাচতে নাচতে চলে এলাম। এটাই বলবে তো? আজ্ঞে না, বলতে যাচ্ছিলাম অমনি আপনি ধরে নিলেন আপনি আমাকে সারপ্রাইজ দেবেন একটা। হ্যাঁ ভাবলাম তো, দিলামও তো। কেন? ওয়েল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি কোনো সারপ্রাইজ দেননি আমাকে। এসপি সাহেব আমাকে তক্ষুনি মেসেজ করে দিয়েছিলেন। আরে আমি এত কষ্ট করে চেপে চেপে রাখলাম আর তুমি সব আগে থেকেই জেনে ফেলেছিলে? যা, এটা কিন্তু ঠিক হলো না, এটা একদম ঠিক করলে না। কিন্তু সারপ্রাইজ কি আপনি একাই দিতে জানেন মশাই? না, এই পুলিশ টুলিশকে চমকে দেওয়াটা একটু চাপেরই। হ্যাঁ, সব প্ল্যান মাঠে মারা গেল। আমি এরপর যেদিন ওই এসপিকে সামনে পাবো না, কি করবেন শুনি? সেটা পরে ভাববো। 12টার দিকে তোমায় ফোন করেছিলাম, কিন্তু তুমি তো ফোনটা কেটে দিয়েছিলে আজ। ভাবলাম কি আবার ব্যাপার, এই গোয়াতে গিয়েও ম্যাডাম ডিউটি শুরু করে দিয়েছেন নাকি? অ্যাকচুয়ালি তখনই তোমার তখনকার লোকেশনটা জানতে চাইতাম, তাই আজ সারাদিন এখানে পৌঁছে একা একাই ঘুরে বেড়ালাম কাছে পিঠে। তুমি তো ফোনটাই রিসিভ করলে না। আসলে তখন একটা কাজে একটু ব্যস্ত ছিলাম, ফোন রিসিভ করলে কথা বলতে পারতাম না। বিশ্বাস করুন, পরে একদম ভুলে গেছি। এক্সট্রিমলি সরি। কাজ? ঘুরতে এসে তাও আবার গোয়াতে? ডুবালে একেবারে। হ্যাঁ, কলকাতার একটা কেস। এই রিসর্টে কাল এসে পৌঁছেই দেখি একটা দুর্ঘটনা ঘটেছে। একজনের অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সুইমিং পুলে। ব্যাপারটা প্রথমে ন্যাচারাল মনে হলেও ইটস বিকামিং আনন্যাচারাল। ইনভেস্টিগেশন কারা করছে? গোয়া পুলিশ নিশ্চয়ই। তা তুমি কি করে ইনভলভ হলে? যিনি মারা গিয়েছেন তিনি কলকাতার পর্যটক। আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, পুলিশ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন করতে সুবিধে হবে। সো দে রিকোয়েস্টেড মি, দ্যাটস ইট। গেল 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 সব সমুদ্রে চলে গেল। ওই দেখো 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 চলে যাচ্ছে। ওমা, কোথায়? কি চলে যাচ্ছে? জুতোটা তো আপনার হাতে। ওই যে দেখো, আমার আশা আকাঙ্ক্ষা সব চলে যাচ্ছে জলে। ওই যে দেখতে পাচ্ছ না, ঢেউয়ের উপর দুলে দুলে যাচ্ছে, আমাকে টাটা করতে করতে হাসি মুখে। আপনি না জাস্ট একটা, চলুন রিসর্টে ফিরে, আমার আবার বেশ কিছু জিনিস জানার আছে। আগে ম্যাম, চলুন। রিসর্টে পৌঁছে তাহলে আপনাদের সব ঠিকঠাক আছে তো? আই হোপ যে রিসর্ট ওনার আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। ইয়েস ম্যাম, এভরিথিং ইজ ফাইন অ্যাজ অফ নাও। আপনার কনসার্ন দেখে সত্যি খুব ভালো লাগছে। আসলে আমাদের মালিক খুবই ভালো মানুষ। এই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বলে আমরা খুবই চিন্তায় ছিলাম যে মালিক এসে আমাদের সিউ করবেন, বাট উনি সেসব কিছু করেননি। উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করলেন পুরো বিষয়টা। ভেরি গুড। ম্যাম, উনি কোনো কর্মচারীকে বের করে দেননি, এমনকি যে ছেলেটি তখন ডিউটিতে ছিল ওকেও তেমন কিছু বলেননি। বরুণজিকে বহুবার বলা সত্ত্বেও যখন উনি পুল থেকে ওঠেননি, তাহলে এটা কোনোভাবেই আমাদের বা কর্মচারীদের তো দোষ হতে পারে না, সেটাই উনি বারবার বললেন। ইনফ্যাক্ট খুব ভালোভাবে ম্যানেজ করলেন পুরো বিষয়টা। মালিক হবেই স্যারের মতো ম্যাম, উনি সত্যি খুব ভালো মানুষ। আচ্ছা, আপনাদের মালিক কোথাকার? কি নাম তার? উনি ক্যালকাটার লোক ম্যাম, আপনাদেরই জায়গা। আপনিও বাঙালি আছেন আর আমাদের স্যারও কলকাতার বাঙালি। ওর নাম শাগনিক দত্ত। আরে বাহ, খুব ভালো লাগলো জেনে। কখনো আলাপ হবে। উনি কি আছেন এখানে? উনি গোয়াতেই আছেন, বাট উনি কাজে গিয়েছেন। এক্স্যাক্টলি লোকেশনটা জানি না ম্যাম। আচ্ছা, ফিরবেন কিনা বলতে পারছি না। এলে অবশ্যই আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবো, আপনারও খুব ভালো লাগবে। আচ্ছা, সেদিন যে ছেলেটির সঙ্গে কথা বলা হচ্ছিল, খুব সম্ভবত ওর নাম শুনেছিলাম সৌমেন, তাই না? মানে যে ডিউটিতে ছিল আর কি। তার সঙ্গে একবার কথা বলা যাবে? এমনি জাস্ট জানতে চাইছি পুরো ব্যাপারটা। ওয়াই নট ম্যাম, আমি সৌমেনকে খবর পাঠাচ্ছি আপনার সাথে কথা বলতে। ওকে আজ কাজ করতে না করলাম, থাক একদিন,
কাল যা ঘটলো। না না, আপনার বলার দরকার নেই। আমি সুইমিং পুলের ওদিকে গিয়ে ওকে পেলে ডেকে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হসপিটালিটির কোনো তুলনাই হয় না। আর আই এম এনজয়িং টু দ্য ফুলেস্ট। ইটস আ প্লেজার ম্যাম। আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখা আমার কর্তব্য। আশা করি আজ বেড়াতে গিয়েও আপনার খুব ভালো লেগেছে। গোয়া ইজ অসম ম্যাম, প্লিজ এনজয়। বিগলিতভাবে এবং পুলকিত চিত্তে ফার্নান্দেজ প্রায় ঝুঁকে পড়ে রেশমিকে এগিয়ে দিল কিছুটা। রিসর্টের ভেতরের রাস্তার মধ্যে অকুস্থানের পাশে এখনো ঘেরা রয়েছে ঝকঝকে আলো চারধারে, আর রুমটি তালা বন্ধ। একটু ডিস্টেন্সে বার আর স্ন্যাক্স কাউন্টারটি খোলা রয়েছে ওদিকে সার্ভিসের জন্য। ওপাশ থেকে ভেসে আসছে লাইট মিউজিক, পর্যটকদের হইহুল্লোড়ের আওয়াজও পাওয়া যাচ্ছে। রিসর্টটি আবার জেগে উঠেছে আগের মতো। বার কাউন্টারটির দিকে এগিয়ে গেল রেশমি। ওখানে অন্য একটি ছেলে ওকে দেখে বলল, ম্যাম ক্যা লেंगे आप? এনি ককটেল? নো থ্যাঙ্কস। আচ্ছা, ওয়ের ইজ সৌমেন? সৌমেন আজকে ছুটিতে আছে, কাজে আসেনি। আই সি। বাট আসেনি মানে কোথাও গেছে? না ম্যাম, ও ঘরেই আছে, ডিউটি করছে না। ওই ঘটনার পর একটু ভয় পেয়ে আছে। ম্যানেজার স্যার ওকে আজকে সম্পূর্ণ রেস্ট নিতে বলেছে। ভেরি গুড। কোন দিকে ওর ঘর? স্টাফ কোয়ার্টারের দিকে নির্দেশ করে দেখিয়ে দিল ছেলেটি। ম্যানেজার বলেছে ও ছুটিতে আছে, তাও একবার জিজ্ঞেস করে নিল রেশমি। সংকল্প রয়েছে ও পাশের একটা কটেজে। রিসর্টের মধ্যে হেঁটে যেতে 7 মিনিট লাগে। আসতে চাইছিল ওর সঙ্গে, কিন্তু ও বারণ করেছে, বলেছে ডিনারে দেখা হবে। ইতিমধ্যে ইন্সপেক্টর গনজাভেজ ফোন করে জানিয়েছে পালোরেমের 5 তারা হোটেল সি উইডে নিভৃতে সময় কাটাচ্ছে রিসর্টের মালিক শাগ্নি ঘোষ আর বরুণ ত্যাগের স্ত্রী সন্ধ্যা ত্যাগী। নিজেদের ঘর থেকে বিশেষ বের হয়নি এখনো। সাদা পোশাকে পুলিশ ওখানে ডিউটি শুরু করে দিয়েছে। স্টাফ কোয়ার্টারগুলো এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সৌমেন কোনটাতে আছে তা জানা সম্ভব নয়। একটা ঘরে নক করলো, কেউ খুলল না। দ্বিতীয়টিতেও করলো, তাও কেউ খুলল না। সবাই ডিউটিতে আছে হয়তো। বাইরে থেকে দেখলে দরজা ভেতর থেকে বন্ধ না খোলা বোঝা যায় না। তালা সিস্টেম তো নয়। 4 নম্বর ঘর অবধি কেউ সাড়া দিল না। 5 নম্বর ঘর নক করার পর মনে হলো কেউ আসছে। একজন দরজা খুলে উঁকি দিল, কিন্তু এ তো সৌমেন নয়। একটু অবাক মুখ করে সে জিজ্ঞেস করল, क्या चाहिए मैडम? আচ্ছা, সৌমেন কি এখানে থাকে? হ্যাঁ। এ সৌমেন, তুঝে বুলা রही है। পিছনে ঘুরে ঘরের দিকে হাঁক দিল ছেলেটি। ও সো রা है ম্যাম। বুখার? পেছন থেকে হন্তদন্তের মতো ছুটে এলো সৌমেন। হ্যালো সৌমেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। একটু কথা বলা যাবে? তারপর তুমি রেস্ট নাও, আমি বেশিক্ষণ জ্বালাবো না। সৌমেন দরজাটা প্রশস্ত করে খুলে দিল। অন্য ছেলেটি একপাশে ব্যাগ গোছ কাজ করছে, সম্ভবত কোথাও যাবে। 2টো সিঙ্গেল খাট রয়েছে ঘরটিতে। ওপাশে সৌমেনের জায়গা, আর দরজা দিয়ে ঢুকে অন্য ছেলেটির খাট। সৌমেন ওর বিছানার কাছে একটা প্লাস্টিকের চেয়ার টেনে ওকে বসতে দিল। ও নিজে দাঁড়িয়ে থাকায় রেশমি ওকে বসতে বলল। একটু ইতস্তত করে ও বিছানায় বসল। ছেলেটি চুপচাপ ও লাজুক প্রকৃতির। সৌমেন, গতকাল ঠিক কি কি হয়েছিল তুমি আর একবার আমাকে গুছিয়ে বলো। এক এক করে বলতে লাগলো ও। বরুণ এবং বিপাশার পুলে থাকা, কথা কাটাকাটি, তারপর বিপাশা ম্যাডামের উঠে চলে যাওয়া। অস্বাভাবিক মাত্রায় বজ্রপাত শুরু হওয়া সত্ত্বেও নেশার ঘোরে বরুণ সৌমেনের কথায় কোনো কর্ণপাত করেনি, উল্টে আরও মদের ডিমান্ড করে গিয়েছে। ওর কথা না শোনায় ম্যানেজারকে খবর দিতে যায় সৌমেন। এসে দেখে এই অবস্থা। তাহলে মদ খেয়ে কি কোনো রকম অসভ্যতা করছিল বরুণ? প্রচুর নেশা করেছিল? আগে হ্যাঁ ম্যাম, অনেক নেশা করেছিলেন। আমি অনেকবার মদ এনে দিয়েছি। বাজে কথাও বলছিলেন। বাজে কথা কাকে বলছিল? ম্যাডামকে? ম্যাডামকেও বলছিলেন আর আমাকেও বলছিলেন। তোমাকে কেন? স্যার কথায় কথায় খুব রেগে যেতেন। ম্যাডামের সঙ্গে ঝামেলা হচ্ছিল বলে আমার সঙ্গেও খারাপ ব্যবহার করছিলেন।
আচ্ছা, তখন কি আকাশে মেঘ করে এসেছিল? বজ্রপাত শুরু হয়ে গেছিল? হ্যাঁ ম্যাডাম, খুব বজ্রপাত শুরু হয়ে গিয়েছিল। আমিও খুব ভয় পাচ্ছিলাম। স্যারকে বারণ করেছিলাম, তাই আমার ওপর ক্ষেপে যাচ্ছিলেন। গ্লাস ছুঁড়ে ভেঙেও দিয়েছিলেন রাগে। কথার মাঝখানে অন্য ছেলেটি ব্যাগ গোছকাজ শেষ করে সৌমেনকে বলে চলে গেল। প্রশ্নে ফিরল রেশমি। আচ্ছা, ইন্টারকমটা কোথায় আছে? এই তো বার কাউন্টারে। তাহলে তুমি ফোন করার পর ম্যানেজার চলে আসে, তাই তো? হ্যাঁ। কতক্ষণ পর? 5-7 মিনিট পরেই স্যার চলে আসে। তোমাদের রিসর্টের মালিক সেদিন কথা বলছিল তোমাদের সঙ্গে। তোমাদের কি ওয়ার্নিং দেওয়া হয়েছে? উনি তোমাদের কিছু বললেন না এই ঘটনার জন্য? সৌমেন প্রথমে মাথা নিচু করে থাকলো, তারপর যা বলল তাতে মনে হলো যে মালিক বেশ ভালোই বকাঝকা করেছে। সৌমেনকে রেস্ট নিতে বলে ঘর থেকে বেরিয়ে গঞ্জাভেসকে ফোন করে ও। একটা জিনিস জানার আছে। আবার এগিয়ে যায় সুইমিং পুলের ধারে, একবার ভালো করে দেখে নেয় জায়গাটা। তারপর পাশের সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে চলতে থাকে। হতে পারে এটা স্বাভাবিক একটা বজ্রপাতের মৃত্যু, কিন্তু এই রিসর্টের মালিক এবং সদ্য মৃত বরুণের স্ত্রীর মধ্যে হঠাৎ একটা অবৈধ প্রেম সামনে আসছে। তাই একটা খুঁত খুঁত থেকেই যাচ্ছে মনে, যাচ্ছে না কিছুতেই। একমাত্র রিসর্টের মালিক এবং বরুণের স্ত্রীর স্বার্থ থাকতে পারে ওকে খুন করার, কিন্তু যদি মারতে চায় তাহলেই বা কিভাবে? এটা তো একটা মারাত্মক আকারের চক্রান্ত হতে পারে, কিন্তু কাকে নিয়ে? ফার্নান্দেজ, সৌমেন বা অন্য কেউ যাকে সামনে দেখা যাচ্ছে না? ওরা কি সব জানে মালিকের হয়ে কে কাজটা করেছে? এমনকি সৌমেন এবং ফার্নান্দেজ এর বক্তব্য দুরকম। ফার্নান্দেজ বলল মালিক ওদের সঙ্গে একদমই বাজে ব্যবহার করেনি, খুবই ভালো মানুষ, এবং এটা সম্পূর্ণ বরুণ ত্যাগেরই দোষ এমন বলেছেন। অপরদিকে সৌমেন বলছে মালিক নাকি ওদের খুবই বকাঝকা করেছে এবং ওয়ার্নিং দিয়েছে। হিসেবটা তো মিলছে না এখানে। তাহলে মাঝখানে কে আছে? অন্য কেউ? কিছুতেই মনের মধ্যে খটকাটা যাচ্ছে না। একটা হচপচ হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। গঞ্জাভেসকে ফোন করলো, বলল রেডি থাকছে 8টার সময়। হাঁটতে হাঁটতে নজর রাখে ঠিক কোনখানে বা মোটামুটি কত দূরে সিসিটিভি লাগানো রয়েছে। অবশেষে পাওয়া গেল বেশ দূরেই আছে ওটা, কিন্তু তাও কিছুটা তো বোঝাই যাচ্ছে সুইমিং পুলটা যেখানে ঘটনাটা ঘটেছে। ফার্নান্দেজকে বলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করতে হবে, কিন্তু আগে থেকে বলা যাবে না সেটা, হঠাৎ গিয়ে দেখতে হবে। আগে থেকে বলা থাকলে কারচুপি করার চান্স যথেষ্ট। যদি ফার্নান্দেজের এতে হাত থেকে থাকে তবে। অবশ্য ফার্নান্দেজ একা কেন? এই রিসর্টের আরও ম্যানেজার আছে, কর্মচারী আছে, তারাও সন্দেহের ঊর্ধ্বে নয়। হতেই পারে তাদের মধ্যে কোনো একজনকে ফিট করা হয়েছিল। ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটা জিন্স আর টি শার্ট পরে নিল রেশমি। এতেইও এখন সবচেয়ে বেশি কমফোর্টেবল। সংকল্প ওর জন্য ওয়েট করছে রেস্তোরাঁয়। চটপট কিছু খেয়ে বেরিয়ে পড়তে হবে গঞ্জাভেসের সঙ্গে। সময় থাকতে দ্রুত কয়েকটা খটকা মিটিয়ে নিলেই শান্তি। গোয়ার বর্ষা ভারী সুন্দর। মোহময় ডুয়ার্স যেমন বর্ষায় সতেজ হয়ে ওঠে, গোয়াতেও তেমন বাদল দিনের আলাদা এক মাধুর্য রয়েছে। জঙ্গল, পাহাড়, সমুদ্র সবটাই বর্ষার ছোঁয়ায় আরও জীবন্ত হয়ে ওঠে। একসময় বিদেশি পর্যটক কম থাকে, তবুও আসেন অনেকেই। বেশিরভাগ দেশেরই লোক, আর যারা বর্ষা ভালোবাসে তারাই মূলত ভিড় করে। ডায়েরির মধ্যে পুরো ঘটনাটা এক এক করে সাজায় রেশমি। আসার পর থেকে যা যা হয়েছে তার সামান্যতম দৃশ্য চোখের আড়াল হয়নি। নাটকের কুশীলবদের কথা বলার ধরন, পারিপার্শ্বিক পরিস্থিতির সবটাই লিখে রেখেছে ও। আজ অনেক রাতে ফিরেছে রিসর্টে। প্রয়োজনীয় কিছু তথ্য যা জানার ছিল তা সবটাই জানা হয়েছে। কলকাতা পুলিশের সাহায্য ছাড়া সম্ভবই ছিল না। শুধু রাত বেশি হয়ে যাওয়ায় সিসিটিভি ফুটেজটা সে দেখতে পায়নি। ওটা কাল সকালে দেখে একটা ডিসিশনে আসতে হবে। ডায়েরির পাশেই একখানা কাঠ গোলাপ রাখা আছে, ঘিয়ে গোলাপি রং।
এই রিসর্টেরই কাছের। বেরিয়ে যাওয়ার আগে একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল সংকল্পের সঙ্গে। তখনই অদ্ভুত এক মুখ করে ওকে দিয়েছে ফুলটা। এখানে এসেও যে রেশমি একটা রহস্যের সমাধানে আটকে যাবে কোশ্মিন কালেও ভাবতে পারেনি বেচারা কালেক্টর সাহেব। শুধু বলেছে, একটা খুব দরকারি কথা বলার আছে আগামীকাল সন্ধেবেলাতে। কোনো কাজ রাখবে না কিন্তু। মান্ডবী নদী আর আরব সাগরের মোহনার কাছে দাঁড়িয়ে ওই সিরিয়াস কথাটা আমি বলতে চাই। কি সিরিয়াস কথা এখনই বলুন না। আজ সারা রাত কিছু হিসেব নিকেশ আছে। দিনের বেলায় জানি না কি অবস্থায় থাকবো। আসলে যতক্ষণ এই ব্যাপারটা মাথা থেকে সরছে ততক্ষণ বলতে পারবো না যে কখন ফাঁকা আছি আমি। আরে বাবা, আমি তো অপেক্ষা করবো না কি? জানি 6টার আগে তোমার সব তদন্ত শেষ হয়ে যাবে। তোমায় তো চিনি, এটুকু বিশ্বাস আছে ভাই। ও আর কথা বাড়ায়নি। গঞ্জাভেজকে ফোন করে রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা হেঁটে পুলিশের গাড়িতে ওঠে। একদম রিসর্টের সামনে আসতে বারণ করেছিল পুলিশের গাড়িকে। অন্যজনের করুণ মুখ দেখতে পেয়েছিল গাড়িতে উঠেই। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। রিসর্টে ফিরতে ফিরতে 10টা 20 মতো বেজেছিল। গঞ্জাভেজকে একটা কাজ দিয়েছে রেশমি, সিসিটিভি দেখানোর ব্যবস্থা করা। যতই দূর হোক না কেন যদি কিছু দেখা যায়। স্পটে সিসিটিভি নেই, তাই আর কোনো সিসিটিভির খোঁজ করেনি গোয়া পুলিশ। যা বলা হয়েছে তেমনটাই শুনে নিয়েছে। তাছাড়া বজ্রপাতের মৃত্যু ধরে নিয়ে খুব একটা বেশি আর মাথা ঘামাতেও দেখা গেল না গোয়া পুলিশকে। রিসর্ট কর্তৃপক্ষ যা বলেছে তেমনটাই শুনে নিল ওরা। আর কোনো সিসিটিভির খোঁজ কেন করেনি? পরদিন সকাল, মিরামার রিসর্ট। সকাল সকাল পুলিশ এসে হাজির রিসর্টে, কিন্তু গঞ্জাভেজ নয়, অন্য অফিসারকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। উনি সাদা পোশাকে এসেছেন। রিসেপশনে কথা বলে তখনই অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে বলার পর একজন এগিয়ে এলো। নাম বলল জনি ব্রেগ্যান্সা। ঘটনার দিন এই জনিও ফার্নান্দেজের সঙ্গে ছিল, কিন্তু পরে ফার্নান্দেজই সমস্ত যোগাযোগগুলো করে। জনি হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞেস করল, দেখি দেখি কি হয়েছে? ইন্সপেক্টর নিজের আইডি কার্ড দেখিয়ে বললেন, কাউকে জানানো যাবে না আমরা এসেছি। ইমিডিয়েটলি আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে। ওই রুমে নিয়ে চলুন। শুধু আপনি আসবেন আমাদের সঙ্গে, আর বাইরে একজন বেঙ্গলি ম্যাডাম আছেন দাঁড়িয়ে, আপনার রিসর্টের বোর্ডার, উনি আসবেন। জনি ঘটনার আকস্মিকতায় রীতিমতো ভয় পেয়ে গেছে মনে হলো। ও মাথা নাড়িয়ে সম্মতি দিল। কেমন একটা ভ্যাবাচাকা খাওয়া মুখ। ইন্সপেক্টর বললেন, কেউ যেন জানতে না পারে সেটা নিশ্চিত করুন আগে। ও নিশ্চিত করলো ইন্সপেক্টরকে। ওরে এগিয়ে গেলে রেশমি একটু দূরত্ব রেখে ওদের পিছন পিছন যাওয়া শুরু করলো। কাউকে জানতে দেওয়া হবে না যে পুলিশ এসেছে। কাল রাতেই ইন্সপেক্টর গঞ্জাভেসের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল যে হঠাৎ রিসর্টে এসে ফুটেজ দেখতে হবে। রেশমি অপেক্ষা করবে। পুলিশ নির্দিষ্ট সময় এলেই ওদের সঙ্গে যাবেও। রিসর্টের কেউ যেন খবর না পায়। ইন্সপেক্টরের সঙ্গে থাকা একজন কনস্টেবল এখনও রিসেপশনে বসে রয়েছে রিসেপশনিস্ট মেয়েটির সামনে। সে যেন কোনো ফোন বা মেসেজ না করে, অন্যান্যদের খবর না দেয়, তাই পাহারা দিচ্ছে। টুকটুক করে লোকজন যাতায়াত করছে রিসর্টের ভেতরে। কেউ কেউ সমুদ্রে স্নানে যাচ্ছে তোয়ালে কাঁধে, আবার কেউ কেউ সমুদ্র থেকে ফিরছে। তবে এখনও গম গম করে ওঠেনি মিরামার। নির্দিষ্ট ঘরের সামনে দাঁড়িয়ে জনি ওদের ভেতরে আসতে বলল। সার দিয়ে বেশ করে কম্পিউটারে চোখ রেখে বসে রয়েছেন এক একজন করে। জনি একটু এগিয়ে গিয়ে কোণার দিকে বসে থাকা একটি ছেলেকে ফিসফিস করে কিছু বলল। সে মাথা নাড়ল তা শুনে। জনি ওদেরকে আর 2টি চেয়ার দিয়ে বসার জায়গা করে দিল। ছেলেটি মাউস টিপতে শুরু করলো একবার ওদের দিকে দেখে নিয়ে। ডেটা সার্চ করতে করতে ছেলেটি একটি জায়গায় থেমে বলল, ये लीजिए, ये है देखिए। ক্যামেরা বেশ দূরে থাকায় প্রথমে বেশ কিছুক্ষণ লাগলো জায়গাটা লোকেট করতে। সোজা গিয়ে বাঁ হাতে বেঁকে গেছে রাস্তাটা। তার মাঝামাঝি জায়গাটাই সম্ভবত, কারণ একটা কটেজ মতো দেখা যাচ্ছে, খুবই অস্পষ্ট যদিও। সুইমিং পুলটা অপেক্ষাকৃত নিচু জায়গায় বলে ধরে নেওয়া হলো ওটাই পুলটা। যেটুকু সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছিল সেই সময়টা সেট করে দেওয়া হলো কম্পিউটারে।
তবে আকাশে তখনও পর্যন্ত কোনো বিদ্যুতের রূপলি রেখার ঝলক দেখা যায়নি। সামনের দিকের রাস্তাটা দিয়ে মানুষের যাতায়াত ইত্যাদি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু দূরে ওই জায়গাটায় তেমন কোনো মুভমেন্ট চোখে পড়ছে না। ওই জায়গাটা ব্যক্তিগত এলাকা, ফলে এদিক থেকে সোজাসুজিভাবে ওপাশে যাওয়ার রাস্তা বন্ধ। চুপচাপ কম্পিউটারে চোখ তাক করে বসে রয়েছে 3 জন। হঠাৎ মনে হলো ক্ষুদ্র দেখা যাওয়া কটেজ থেকে 2টি অবয়বকে এগিয়ে আসতে। খুবই ছোট্ট, কষ্ট করে দেখতে হচ্ছে। কটেজ থেকে বেরিয়ে তারা ঝুপ করে নিচে নেমে এলো। অর্থাৎ ঠিকই হিসেব করেছে ও, বরুণ আর বিপাশাই হবে। সুইমিং পুলটাতে নামলো ওরা। পুলের মধ্যে নামার পর এবার আর দেখা যাচ্ছে না কিছু। হঠাৎ কোনো একজনকে দেখা গেল ডান দিক থেকে এগিয়ে এসে নিচু হয়ে বসতে পুলের কাছে। এখনো পর্যন্ত দৃশ্যগুলো ঠিকঠাক যেমনটা শুনে এসেছে। সে আবার ডান দিকে ফিরে গেল, অর্থাৎ সৌমেন ড্রিঙ্ক ও স্ন্যাক পরিবেশন করে চলে গেল বার কাউন্টারে, যেমনটাও বলেছে। মুখ দেখা যাওয়ার প্রশ্নই নেই, শুধু আন্দাজ করে নেওয়া যাচ্ছে যে ওটাই সৌমেন। সময় চলছে, পুলের ভেতরে থাকার জন্য আর তেমন কিছু বোঝার মতো অবস্থা নেই। ঘরের মধ্যে এসি মেশিন চলার হালকা আওয়াজ ছাড়া কেউ কোনো কথা বলছে না। এবারে ক্ষুদ্র ও আবছা একটি অবয়ব উঠে দাঁড়িয়ে চলল কটেজের দিকে। অদৃশ্য হয়ে গেল খুব তাড়াতাড়ি, অর্থাৎ বিপাশা উঠে গেল। হালকা বিদ্যুৎ চমকালো আকাশে। ক্যামেরার অ্যাঙ্গেলে যতটুকু দেখা যাচ্ছে তাতে হালকা আলোর ঝলকানি চোখে পড়ল। এপাশ দিয়ে টুকরো টুকরো লোকের যাতায়াত চলছে, কিন্তু সুইমিং পুলের ওদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সবাই সামনে দিয়ে হাঁটা চলা করে এদিকে ওদিকে চলে যাচ্ছে। এরই মাঝে ডান দিক থেকে কাউকে আবার পুলের কাছে আসতে দেখা গেল। তারপর সোজা চলে গেল, ডান দিকে নয়, চোখের আড়াল হয়ে গেল সে। আবার চুপ। মাঝে মাঝে একটা কিছুকে পুলের জায়গাটাতে নড়তে দেখা যাচ্ছে। ওটা বরুণই হবে। 5 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেল সমস্ত নিস্তব্ধ, চুপচাপ। তারপর হঠাৎ সোজা রাস্তা দিয়ে কাউকে আসতে দেখা গেল পুলের কাছে ওদিক থেকে। তার ডান হাতে সম্ভবত কিছু আছে। সেটা নিয়ে আবার সে পুলের কাছে এসে ডান দিকে একটু গিয়ে পুলের কাছে বসে পড়ে। 2-3 মিনিট বসে থেকে সে আগের চেয়েও দ্রুত বেগে সোজা চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে এবং আবার ডান দিকে চলে যায়। ঠিক 5 মিনিট পর এদিক থেকে অনেক লোকজন আসতে দেখা গেল পুলের কাছে। তার মানে বরুণ ইজ অলরেডি ডেড। থ্যাংক ইউ, আমি একটু আসছি বলে চেয়ার থেকে উঠে হন হন করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল রেশমি। পালোলেম সি বিচ, গোয়া। হোটেল সি বিচের 177 নম্বর ঘরের ব্যালকনিতে তখন শাগনিকের কাঁধে মাথা দিয়ে অর্ধেক শোয়া আর অর্ধেক বসা অবস্থায় আরব সাগরের উত্তাল ঢেউ দেখছে সন্ধ্যা। চোখের পলক পড়ছে না, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সমুদ্রের দিকে। অতীতের কত কথা যে পরপর মনে পড়ে যাচ্ছে। স্মৃতিরা পরপর এসে ভিড় জমায় মনের গভীরে। তবে সেই স্মৃতির বেশিরভাগই পচে যাওয়া ইঁটো কাটার গন্ধের মতো। শেষ কবে বরুণের সঙ্গে ওর ভালো স্মৃতি আছে তা মনে করার চেষ্টা করতে পারে না ও। তবে গোয়াতে আসবার দিন বাড়ি থেকে বেরোবার সময় ওকে আলিঙ্গন করে ভালো ভালো কথা বলেছিল বরুণ। যদিও সন্ধ্যা জানত সম্পূর্ণটাই ওর অভিনয়, তাই ও দেখানোর জন্য মিথ্যে নাটকটা করেছিল। সন্ধ্যা জানত সবটাই। বরুণদের অনেক দিনের বিশ্বাসী ড্রাইভার সত্যলাল একদিন সন্ধ্যাকে মাথা নিচু করে দাঁড়িয়ে বলেছিল, मैम साहब एक बात। क्या हुआ दादा, कुछ बोलना था? সত্যলালকে সন্ধ্যা দাদা বলে। ওরও সত্যলালের মতো দাদা রয়েছে, একই বয়স। আর বাড়ির যারা কাজে রয়েছেন বয়সে বড়, তাদেরও নাম ধরে ডাকতে মোটেও পছন্দ করে না। যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে।
ওদের সকলের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, প্রত্যেকেই ওকে ভালোবাসে। ওর কথার উত্তরে সত্যলাল দাদা মাথা নিচু করে বলল, हाँ मेम साहब। बोलो ना जो बोलना है। সন্ধ্যা সোফার কুশনগুলো টান টান করতে করতে বলল, वो सर सर गलत कर रहा है आपके साथ। সন্ধ্যা কুশন রেখে সোজা হয়ে তাকালো। জানতে হো দাদা, ওর তো খুব রাগ। কি করব, আমার কপাল খারাপ। আমি জানি আপনার সামনেও ও রেগে গিয়ে অনেক কথা বলে আমাকে, আপনার খারাপ লাগে। আমি মেনে নিয়েছি, हमारी भाग्येर दोष। वो बात नहीं, बहुत दिनों से एक बात बताना चाह रहा था, लेकिन সন্ধ্যা চুপ করে তাকিয়ে থাকে। সন্ধ্যার চোয়াল শক্ত হতে শুরু করে, আর কোনো কথা বের হয় না ওর মুখ থেকে। সত্যলালদা এক এক করে সব বলতে শুরু করে, কবে থেকে সম্পর্ক, কোথায় কোথায় যায়, সমস্ত। এয়ারপোর্টে ছেড়ে দিয়ে সেটাও ফোন করে বলে দিয়েছিল। মালিক আর ওই অরাত গাড়িতে যা যা কথা বলতো সবটাই বলেছে সত্যলালদা। এতদিন যতটুকু সম্পর্ক অবশিষ্ট ছিল সবটাই সন্ধ্যার জন্যই। সেটুকুও কেড়ে নিল বরুণ। কি না করেছে ওর জন্য। ওদের ফ্যামিলির জন্য সব মিথ্যে মেনে নিয়েছিল, নিজের ঘাড়ে দোষ নিয়েছিল বাচ্চা না হওয়ার কারণ হিসেবে। আসলে বরুণ খুব ভালো করেই জানত ও নিজে অক্ষম, কিন্তু লোকের সামনে স্ত্রীকে দোষ দিত। গায়ে হাত তোলা, দিনের পর দিন খারাপ ব্যবহার, এ সবই চলছিল দিনের পর দিন। আর মেনেও নিয়েছিল, কিন্তু অন্য মহিলার সঙ্গে এতদিন লুকিয়ে সম্পর্ক। ঠিক নেই কি বরুণ? নিজের ভেতরে ভেতরে চাপা আগ্নেয়গিরি জমতে শুরু করে সন্ধ্যার। এবার শুধু ফুঁড়ে বেরিয়ে আসার অপেক্ষা। সাগ্নিক ওর জীবনে প্রবেশ করার পর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ওর সমস্ত দুঃখ নিজের করে নিয়েছে ছেলেটা। সন্ধ্যার খটখটে শুষ্ক মনে পুঁতেছে ভালোবাসার বীজ। কিন্তু সন্ধ্যার রাগ পুঞ্জীভূত হতে হতে এমন অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে ফিরতে গেলে প্রতিশোধই একমাত্র মাধ্যম। সাগ্নিকের কাঁধে মাথা রেখে সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। একটা জ্বলন্ত পরিবেশে হঠাৎ ঝমঝমে বৃষ্টি ভারী আরাম দিয়েছে ওকে। এভাবেই যদি জীবন শেষ হয়ে যায় তাহলেই তো ওর মন খারাপ হবে না। ও যা চেয়েছিল তাই হয়ে গিয়েছে, শুধু ওই মহিলার কিছু হলো না। বেঁচে ফিরে গেল বিপাশা মুখার্জি। পেয়ারা এসে সুদৃশ্যর দুটো গ্লাসে পানীয় ঢেলে দিয়ে গিয়েছিল, সেটাতেই ওর নরম গোলাপি ঠোঁট ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে আবার বেল। সাগ্নিক ওকে আলতো করে সরিয়ে ঘরের ভেতরে দরজা খুলতে গেল। 5 মিনিট পর ফিরে এসে বলল, বলছি আমাদের মিরামারে একবার ফিরতে হবে সোনা, পুলিশ এসেছে। ওর দিকে অবাক চোখে তাকালো সন্ধ্যা। কিউ? কিছু জানার আছে বলছে, বাট ডোন্ট ওয়ারি, আমরা আবার ফিরে আসবো, আই প্রমিস ইউ। কেমন? সন্ধ্যার কাঁধে ভরসার হাত রাখল সাগ্নিক। মিরামার রিসর্টের HB ব্লকের সামনে তখন কয়েকটি চেয়ার পেতে রাখা। ডান দিকে সুইমিং পুল, বাঁ দিকে কটেজটা, সামনে সোজাসুজি অল্প একটু গিয়ে বার কাউন্টারটি। বিকেল 3:45 হালকা রোদের শেষটুকু এসে পড়েছে পুলের স্থবির জলে। আকাশে মেঘ, রোদের লুকোচুরি চলছে সকাল থেকে। পশ্চিমমুখী হওয়ায় অন্যান্য দিন সূর্যের ডুবতে অনেক দেরি হয় গোয়াতে, আলো থাকে অনেকটা সময়। কিন্তু আজ আবহাওয়ার মতিগতি মোটেই ঠিক নেই। আলো কমে গিয়েছে ইতিমধ্যে। কেন জানি মনে হচ্ছে দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা। একে একে চেয়ারে বসেছে ওদিন যারা উপস্থিত ছিল ঘটনাস্থলে এবং আশেপাশের হাতে গোনা 2-1 জন। জনি ব্রেগেনজা, ফার্নান্দেস, সৌমেন সহ আরও 2-4 জন স্টাফ। রিসর্ট ওনার সাগ্নিক দত্ত সহ বরুণের স্ত্রী সন্ধ্যা এসে পৌঁছেছে। নেই শুধু বিপাশা মুখার্জি।
আছে ইন্সপেক্টর গনজাভেস সহ সকালের নতুন পুলিশ অফিসার এবং একজন মহিলা এবং 2 জন পুরুষ কনস্টেবল। আছে রেশমি নিজে, সন্ধ্যার মাথা নিচু, সামনের চেয়ারে পাশাপাশি বসে ওনা 2 জন। সাগ্নিক দত্তকে অবশ্য দেখে তেমন কিছু বোঝা গেল না, বেশ ফ্রিলি বসে আছে পায়ের ওপর পা তুলে। রিসর্টে ওনার বলে কথা। সৌমেন পেছনে দাঁড়িয়ে রয়েছে হাত দুটি পিছনে দিয়ে। ওর পাশের চেয়ারে বসা ফার্নান্ডেজের মুখে বিচলিত ভাব স্পষ্ট। জনি চুপচাপ বসে রয়েছে সামনে তাকিয়ে। Mr. Tyagis' death was not an accident. It was a cold-blooded murder. শুরু করলো গনজাভেস। ওর মুখ চাওয়াচাওয়ি শুরু হওয়ার মাঝেই সে বলল, হাউ সেটা ম্যাডাম বলবেন, যদিও এখনো কিছুটা বাকি আছে। ম্যাডাম প্লিজ। রেশমির দিকে তাকিয়ে গনজাভেস ওর কাছে বিষয়টা হ্যান্ড ওভার করে দিল। আপনার অবাক লাগছে না মিসেস ত্যাগী? लग रहा है तो ये कैसे हो सकता है? किसने मारा उसको? मुझे भी जानना है। আমিও চাইতাম যে ও মরে যাক। আমার হয়ে কি কাজটা করে দিল আমিও সেটা জানতে চাই। আই ওয়ান্ট টু নো। সন্ধ্যা প্লিজ। সাগ্নিক তাড়াতাড়ি ওর হাতটার উপরে হাত রেখে চুপ করালো ওকে। হুয়া হ্যাঁ ম্যাডাম জি, হুয়া হ্যাঁ, সব জানতে পারবেন। বি পেশেন্ট আর আমাদের সঙ্গে সহযোগিতা করুন। হিন্দি আর ইংরেজি মিলিয়ে রেশমি বলতে শুরু করলো। অ্যাকচুয়ালি ওই দিন সাগ্নিক আর সন্ধ্যাকে যদি পালোলেম বিচে একসঙ্গে না দেখে ফেলতাম তাহলে এটা বজ্রাঘাতে মৃত্যু বলেই ধরা হতো। পোস্টমর্টমে যে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছিল তাতে ধরেই নেওয়া হয় যে মৃত্যুটা কী কারণে। এখানে কোনো রকম দ্বিমত থাকতে পারে না। তার কারণ সেদিন তো আবহাওয়া খুব একটা ভালো ছিল না, সত্যি খুব খারাপ ছিল। আমি অবশ্য এয়ারপোর্ট থেকে আসার সময় অনেকটা জায়গা জুড়ে খারাপ আবহাওয়া পেয়েছি, তবে এটাও ঠিক মাঝে মাঝে আবার আকাশ পরিষ্কারও পেয়েছি। এবার কথা হলো, হঠাৎ সাগ্নিকবাবুর সঙ্গে সদ্য মৃত বরুণের স্ত্রীকে দেখার পর কেমন যেন সব নতুন করে ভাবতে হয়। যেখানে আগের দিনই স্বামীর অন্ত্যেষ্টি হয়েছে আর তার পরদিন বাড়ি ফিরে না গিয়ে তিনি হোটেলের মালিকের সঙ্গে সময় কাটাতে পালোলেম বিচে চলে গেলেন। আপনারাও এরকম কিছু দেখলে নিশ্চয়ই সন্দেহ করতেন, তাই না সাগ্নিকবাবু? উনি কিন্তু চুপ করেই রইলেন। কথাটা হলো, এত রিস্ক নিলেন কেন? সময় তো ছিল ধীরে সুস্থে সেসব করার। ফলে আমাদেরও চ্যাপ্টার রিওপেন করতে হয়। আপনারা পালোলেম বিচে যে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন, আপনাদের টেবিলের পাশেই আরেকটি টেবিল ছিল, মনে করতে পারছেন? সেখানে একজন মহিলা বসেছিলেন, কি মনে পড়ছে? ওই যে একটা কথা আছে না বাংলা প্রবাদে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনারা দিনের বেলা হওয়ার অপেক্ষা করলেন না, সন্ধেবেলাতেই জঙ্গলে ঢুকলেন। আর বাঘ তো আসবেই, তার আর দোষ কি বলুন? প্রবাদটা একটু সন্ধ্যা ম্যাডামকে বুঝিয়ে বলবেন পরে, কেমন? ওয়েল, জোকস অ্যাপার্ট, ওয়েল, কিন্তু তারপরেও তেমন কোনো ক্লু পাওয়া যায় না। আরেকটা বিষয় হলো, এক একজনের এক এক রকম উত্তর হয়। কারোর সঙ্গে কারো কথা মিলে না এই রিসর্টের। যেমন মিস্টার ফার্নান্ডেজ বললেন, সেদিন দুর্ঘটনার জন্য সাগ্নিকবাবু স্টাফদের তেমন কিছু বলেননি। তাঁদের এ বলে দোষারোপ করেননি যে ওদের নেগলিজেন্সের কারণেই বরুণের মৃত্যু ঘটেছে। উল্টে এও বলেন যে বরুণই একমাত্র তার নিজের মৃত্যুর জন্য দায়ী। ইয়েস ম্যাডাম, স্যার আমাদের কিছু দোষারোপ করেননি। উনি খবর পেয়েই কলকাতা থেকে ছুটে এসেছেন আর আমাদের ফরেই কথা বলেছেন। কিন্তু সৌমেন আবার সে কথা বলেনি মিস্টার ফার্নান্ডেজ। ও বলেছে উনি নাকি খুব বকাঝকা করেছেন স্টাফদের। তাহলে এবার বলুন, আমি কার কথা বিশ্বাস করব? সাগ্নিক দত্ত ঘুরে তাকালেন ওদিকে। আসছি, সে প্রসঙ্গেও আসছি। আচ্ছা সাগ্নিকবাবু, যেদিন থেকে বরুণ ত্যাগী আপনার রিসর্টে আসা শুরু করেছেন, তবে থেকে কি আপনাদের অর্থাৎ আপনার আর মিসেস ত্যাগীর সঙ্গে সম্পর্ক হয়েছিল নাকি পরে? সরি, কিছু মনে করবেন না। এখন তো আপনাদের সম্পর্কে বিষয়টা সবাই জেনে গেছে, এখন আর লুকিয়ে লাভ নেই, আপনি বলতে পারেন।
সন্ধ্যা ত্যাগী বসে রয়েছেন চুপ করে। তার চোয়াল শক্তই এখনো, মুখের তেমন কোনো এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না। সাগ্নিক ঘোষ কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, পরে জেনেছি, একবার রিসর্ট ভিজিটে এসে ওকে দেখতে পাই। তখন কি বিপাশা দেবীর সঙ্গে ছিলেন? না, সেভাবে খেয়াল করিনি, তবে পরের বার দেখেছি। বেশ, তখন কি আপনি মিসেস ত্যাগীকে চিনতেন? হ্যাঁ, ওই 2-1 দেখেছি, এইটুকুই। আইসি। তাহলে সূত্রপাত কবে থেকে সেটা জানতে পারি? হঠাৎই। সন্ধ্যাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো। যেহেতু আমাদেরই অ্যাপার্টমেন্টে থাকতো, ও যে মনোকষ্টে আছে সেটা বুঝতাম, পরে জানতেও পেরেছি। পয়েন্ট। আপনাদের গোয়াতে একসঙ্গে দেখার পর আপনার এবং সন্ধ্যা দেবীর সম্বন্ধে কলকাতায় খোঁজ নিয়ে আমরা জানতে পারি যে বরুণদের, অর্থাৎ বরুণ ত্যাগী এবং সন্ধ্যা দেবী যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে আপনিও থাকেন। এটা কিন্তু একটা সাংঘাতিক পয়েন্ট সাগ্নিক বাবু। আর এভাবেই জটটা আপনি আপ খুলতে শুরু করলো, বুঝলেন? তবে অত সহজে কোনো মার্ডার প্ল্যানের সমাধান হবে সেটা আমরা ধরে নিইনি। সন্ধ্যা দেবী জানতেন যে আপনি তাকে ভালোবাসেন? পরে ওই বন্ধুত্ব হওয়ার পর ওই ধীরে ধীরে। সন্ধ্যা দেবীর মনোকষ্টের কারণটা? ওই বরুণের খারাপ ব্যবহার, ক্রমাগত মানসিক শারীরিক অত্যাচার। বেশ, তারপর ওর কাছে জানতে পারেন যে বরুণের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। আপনি তো আবার দেখেওছেন বললেন। আচ্ছা সন্ধ্যা দেবী, আপনি কার কাছ থেকে জানতে পারেন আপনার স্বামীর ব্যাপারে? আমাদের ড্রাইভার সত্যলাল। সোজা সাপটা উত্তর দিলেন সন্ধ্যা। আর যখন জানতে পারেন আপনার প্রেমিকের রিসর্টেই আপনার স্বামী তার প্রেমিকাকে নিয়ে অবসর কাটাতে যান, তখন রাগে দুজনে মিলে তাদের মারার ছক কষেন, তাই তো? ইজন্ট ইট? ভেরি সিম্পল। আর তাদের এই রিসর্টে আসা যাওয়ার খবর কে দিত আপনাদের? ফার্নান্ডেজ, জনি, সৌমেন, না আরও কেউ রয়েছে সিনে? অবাক চোখে তাকিয়ে রয়েছে সাগ্নিক দত্ত। বলুন সাগ্নিক বাবু, আমি এখানে বেড়াতে এসেছি। ভিকটিম আর আমি একই রাজ্যের বাসিন্দা বলে কেসটা ইনভলভ হয়ে গেছি, ব্যাস। তাড়াতাড়ি কেসটা মিটিয়ে আমাকে বেড়াতে যেতে হবে। বলুন তো, এখানে কত কিছু দেখা বাকি রয়েছে আমার। কতগুলো দুর্গ, অজস্র সমুদ্র সৈকত, জলপ্রপাত, অপূর্ব সব চার্চ, আরও কত কি। আপনার না হয় চেনা জায়গা, আমার তো নয়। বলুন, আমি একটু ঘুরবো ফিরবো, এটুকু কোঅপারেশন আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি নাকি? বিশ্বাস করুন, আমরা কিছু করিনি, সত্যি বলছি। এটা ঠিকই যে আমরা নিজেরা বিয়ে করতে চাইছিলাম, একটা ভালো জীবন উপহার দিতে চাইছিলাম সন্ধ্যাকে আমি, কিন্তু খুন করতে পারতাম না। আমি করিও নি, বিশ্বাস করুন। সন্ধ্যা এক ঝটকায় সাগ্নিকের দিকে তাকালো। आप लोगों ने नहीं किया, लेकिन करवाया किससे? আপনাদের হয়ে কে এই কাজটা করেছে সেটা বলে দিলেই তো প্রবলেম সলভড। গঞ্জাভেস মোটা গলায় ধমকে কথাগুলো বলল। ধমকানোর সময় ওর মোটা গোঁফটাও কেমন নির্দিষ্ট একটা ছন্দে উপর নিচ করে তা দেখতে পেল রেশমি। গোঁফটাতে যত্ন আত্মি ভালোই হয় বোঝাই যাচ্ছে। একটু হাসি পেল। সংকল্প থাকলে এই গোঁফ নিয়ে ঠিক কিছু না কিছু বলতো। জানি ওই আমাকে সব খবর দিত, বরুণের আসা যাওয়া সব কিছু দিত, ব্যাস এইটুকুই। জনির তখন মাথা নিচু। ফার্নান্ডেজ ঘুরে তাকালো ওর দিকে, অবাক বিস্ময় ভরা মুখ। আর ইলেকট্রিফাই কে করলো সুইমিং পুলটা? প্রত্যেকেই একেবারে ওর দিকে সন্ত্রস্ত হয়ে তাকালো। ম্যাম, ইলেকট্রিফাই? ইলেকট্রিফাই। মিস্টার ফার্নান্ডেজ, ওদিন মনে আছে আপনাকে জিজ্ঞেস করেছিলাম কেমন বজ্রপাত হয়েছে? উত্তরে আপনি বলেছিলেন ভালো মতোই, কিন্তু স্পেসিফিক্যালি কিছু বলেননি কতটা বজ্রপাত হয়েছে। কম হয়েছে বললে পুলিশ তদন্ত করবে, এটা নিয়ে কাটা ছেঁড়া হবে। ওই হ্যারাসমেন্ট আপনি চাইছিলেন না। গোয়ার অন্যান্য জায়গায় ভালোই বাজ পড়েছে, কিন্তু
কিছু কিছু জায়গায় তেমন এফেক্ট করেনি। পুলিশও এটা নিয়ে খুব বেশি জিজ্ঞাসাবাদ করেনি, তার কারণ সত্যি সেদিন গোয়াতে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ চমকেছে, বাজ পড়েছে। তার চেয়ে এটাই বলে দেওয়া ভালো যে বেশ বজ্রপাত হয়েছে। ফার্নান্দেজ কিছুই বলার পেল না, চুপ করে মাথা নিচু করে বসে রইল। সৌমেনও বলল প্রচুর বজ্রপাত হয়েছে। যেখানে এদিকের আবহাওয়া কর্তার কাছে গিয়ে শুনলাম আপনাদের এই অঞ্চলে বজ্রপাত তেমন হয়নি, একটু দূরে হয়েছে। এদিকটা শুধু কালো করে আসা এবং সামান্য বিদ্যুতের ঝলকানি হয়েছে। দুটো সাধারণ কথা আর আপনারা অন্য উত্তর দিলেন, ফলে আমাকে ছুটতে হলো আবহাওয়া কর্তার কাছে। সন্ধ্যা ত্যাগী তখন শাড়ির আঁচলে গিঁট পাকাচ্ছে জোরে জোরে। সাগ্নে কুল অ্যান্ড কম্পোজড, সাধারণ চেহারা ছবি। এতগুলো রাজ্যের রিসর্ট আছে, ভেরি রিচ বিজনেসম্যান বলাই যায়। সেই তুলনায় যথেষ্ট সাধারণ ঘরের মনে হয়। চোখ দুটো বেশ ভালো, উজ্জ্বল। তা সৌমেন বাবু ওয়েটার কাম ইলেকট্রিশিয়ান, সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার টেনে নিয়ে এসে সুইমিং পুলে ইলেকট্রিসিটি দিয়ে হাই ভোল্টেজে মানুষ মারার এই ভয়ানক প্ল্যানটা কবে থেকে মাথায় এলো? বরুণের কলকাতার অফিসে চাকরি করতে করতেই নাকি গোয়াতে এসে? সৌমেন তু? ফার্নান্দেজ, জনি সবার চোখ তখন একদিকে স্থির। সৌমেন একেবারে নিশ্চুপ, মাথা নিচু, ধীর স্থির এবং শান্ত। পেছনের হাত দুটো তখন সামনে চলে এসেছে, দাঁতে দাঁত চেপে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে এখান থেকেই। কনস্টেবল দুজন ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। ওয়েল, আমার যা মনে হয়েছে তা আমি সাজিয়েছি নিজের মতো। মাঝখানে কোনো ভুল ইনফরমেশন দিলে সৌমেন তুমি আমাকে ধরিয়ে দিও, কেমন? সৌমেনের মাথা নিচুই। বরুণের অফিসে পিয়নের কাজ করতে তুমি সৌমেন, তখন থেকেই বরুণের রাগ এবং বাজে ব্যবহার সম্বন্ধে তুমি অবগত। এবং এই পিয়নের কাজ করতে করতে তুমি সেই অফিসের ইলেকট্রিকের কাজও করতে, কারণ তুমি ইলেকট্রিকের কাজ জানো। চুপচাপ করে কাজ করে যেতে, মুখে কোনো কথা বলতে না। বরুণের ক্রমাগত বাজে ব্যবহার, ফাইল, পেন, গ্লাস ছুঁড়ে মারা, নিত্যদিনের গালিগালাজ ধীরে ধীরে তোমাকে রাগিয়ে তুলত। অবশেষে তুমি একদিন কাজ ছেড়ে দাও। তারপর একদিন কাজ খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়ো গোয়ার উদ্দেশ্যে। বাড়িতে না বলেই তুমি বেরিয়ে যাও। বাড়িতেও তোমার নিজের বলতে কেউ ছিল না, দাদা বৌদির সংসার। কাজ পাচ্ছিলে না, তাই বসে বসে খেতে হচ্ছিল সেই বাড়িতে। একদিন হঠাৎই বাড়ি থেকে চলে যাও। গোয়াতে এই রিসর্টে কাজে ঢোকার পর সেখানেও বরুণের হাত থেকে নিষ্কৃতি পাও না তুমি। বরুণ এখানে এসে তোমাকে দেখতে পায় এবং রিসেপশনে বলে রাখে যে তোমাকে দিয়েই যেন ওর ঘরের ডিউটি করানো হয়, যেহেতু তুমি ওর পূর্ব পরিচিত। আর নতুন চাকরি হওয়ায় তুমি এখানকার ম্যানেজারদের বা কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারো না যে বরুণের ডিউটি তোমাকে যাতে না দেওয়া হয়। তুমি বাধ্য ছিলে। তাছাড়া তুমি কখনো কাউকে না করতে পারো না, নিজের হয়ে কিছু বলতেও পারো না। তোমার স্বভাবটাই আসলে এমন। এবং এখানে এসেও গত 2 বছরে বরুণ তোমাকে অত্যন্ত বাজে ব্যবহারে ঝাঁঝরা করে দিয়েছে। আর অফিসের মতো এখানেও তুমি কোনো উত্তর দিতে পারোনি, কারণ ওই যে বললাম, কারোর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। তাই তোমার সেই রাগ জমতে জমতে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছিল যে তুমি একটা গোটা প্ল্যান বানিয়ে ফেলো নিজের মনে মনে। কি ঠিক যাচ্ছে তো? সৌমেন চুপ করেই থাকে, কিছু উত্তর দেয় না। তুমি যে ইলেকট্রিকের কাজ করো তা জানতে পারি প্রথম তোমার ঘরে গিয়ে। তোমার অ্যাসামিস বন্ধুটি যে সেদিন ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছিল, যাওয়ার আগে ঘরের দেওয়ালে একটা ভাঙা সুইচ বোর্ড দেখিয়ে তোমাকে বলে যায় ওই কাজটা একটু দেখে ঠিক করে নিতে। ব্যাস, তোমার আগের অফিস থেকেই শুনেছি যে তুমি ইলেকট্রিকের কাজ জানো। আর সুইমিং পুলের থেকে সোজা গেলেই একখানা ইলেকট্রিক পোল আছে। সেদিন সিসিটিভিতে হালকা দেখলাম যে ডান দিকে যাওয়ার বদলে তুমি সোজাই যাচ্ছ। যদিও তোমার মুখ দেখা যায়নি, কিন্তু ইলেকট্রিশিয়ান হওয়ার জন্যই তোমার নাম্বারটা কাটা গেল। না হলে বরুণ আর সন্ধ্যাকে সন্দেহ করা যেত।
রিসেপশন থেকে তোমার ভোটার আর আধার কার্ডের ফটোকপি সহ বায়োডাটা পেয়ে জানা গেল তুমি কলকাতার কোনো একটা অফিসে চাকরি করতে, আর সেখানে ওই অফিসের উল্লেখ করা আছে যেখানে বরুণ চাকরি করত। কি তাই তো সৌমেন? যে বরুণের সঙ্গে তোমার আগে থেকেই কোনো কানেকশন ছিল। সেই অফিসে অন্যান্য যারা স্টাফ ছিল তারাও পুলিশের কাছে বলেছে যে তুমি দুঃখ করতে এটা বলে যে বরুণ ত্যাগী তোমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে। শুধু তুমি না, অনেকের সঙ্গেই দুর্ব্যবহার করত, ওর অধস্তন কর্মচারীদের সঙ্গেও। বরুণের স্বভাবটাই ওরকম ছিল, সেটা অফিস থেকে জানা গেছে। আর তুমি সুযোগ খুঁজছিলে এবং সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেললে ওদিন। তুমি যে বলেছিলে বরুণ অনেক মদ্যপান করেছিল, বাট দ্যাট ওয়াজ আ ড্যাম লাই। বরুণ খুবই সামান্য মদ্যপান করেছিল ওদিন। তার আগেই তো তুমি ওকে শেষ করে দিয়েছিলে, কারণ ফরেন্সিক রিপোর্টে ওর পাকস্থলী থেকে সামান্যই মদের অস্তিত্ব পাওয়া গেছে। আর তোমাকে একবারই ডান দিকে যেতে দেখা গেছে, বারবার মদ আনতে দেখা যায়নি। অ্যান্ড অন টপ অফ দ্যাট, কোনো গ্লাসও বরুণ সেদিন ভেঙে ফেলেনি। যদিও আমি উত্তরটা জানি, তবুও একবার তোমার মুখে শুনতে চাই, সাগনিক আর সন্ধ্যা কি তোমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছিল কোনোভাবে? সৌমেন যথারীতি মুখে কোনো কথা বলল না, শুধু দুপাশে মাথা নাড়ল। আর তখনই একটা ঘটনা ঘটে গেল। সন্ধ্যা হঠাৎ করে চেয়ার থেকে উঠে সৌমেনের কাছে চলে গিয়ে ওকে বলল, তুমি যদি বরুণকে না মারতে তাহলে আমিই মেরে ফেলতাম। আমরা প্ল্যান করছিলাম জানো, ওকে সরিয়ে দিতে, কিন্তু উপরওয়ালা হ্যাঁ না, उसने मेरी प्रेयर सुन ली। তোমার কেস লড়ার জন্য আমি উকিল ঠিক করে দেব। সাগনিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, সন্ধ্যা, সন্ধ্যা প্লিজ কাম হেয়ার, কন্ট্রোল ইয়োরসেলফ। সন্ধ্যা ওর চোখ মুছে ফিরে এলো নিজের জায়গায়, তারপর চোখে হাত দিয়ে বসে রইল। সবাই সৌমেনের দিকে তাকিয়ে রয়েছে। এতটা অবাক বোধহয় কেউ কোনোদিন আগে কখনো হয়নি। একটা সরল সাদা সিধে শান্ত ছেলে কিভাবে এত ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে তা কারো মাথায় আসছে না। রাগ এমনই একটা জিনিস, শান্ত শিষ্ট কোনো মানুষকে তার পুষে রাখা রাগ একদিন যে দানব বানিয়ে ফেলতে পারে তার প্রমাণ সৌমেন স্বয়ং। সৌমেন, তোমার কি কিছু বলার আছে এই বিষয়ে? সৌমেন উত্তরে কিছুই বলল না, একই রকম ভাবে দাঁড়িয়ে রইল। बोलन, क्या हुआ? चुप क्यों है? तुझे कुछ बोलना भी है या नहीं? जल्दी जल्दी बता, नहीं तो तेरे लिए मुश्किल हो जाएगा। সৌমেন সামান্য কেঁপে উঠল বোধহয়। তোমার কপালের ডান দিকের ভ্রুয়ের কাছের কাটা দাগটা নিয়ে কিছু বলতে চাও কি তুমি? সৌমেন, মুখ খোলো সৌমেন, স্পিক আপ। সৌমেন ধীরে ধীরে বলা শুরু করলো, আমি কোনোদিনও কারোর সঙ্গে বাজে ব্যবহার করতে পারিনি, আমার ভেতর থেকে আসে না। তবুও মানুষ যে কেন দুর্ব্যবহার করে সেটাই বুঝি না আমি। সকলের সঙ্গে একটু ভালো করে ব্যবহার করলেই তো সবাই ভালো থাকতে পারে, তাই না? বড় লোকরা সব সময় কোনো কারণ ছাড়াই গরিবদের ওপর অত্যাচার করবে কেন বলতে পারেন? আমি তো কখনো কিছু করিনি, তবুও উনি আমাকে কথায় কথায় রাগ দেখাতেন। পান থেকে চুন খসলি অশ্রাব্য গালিগালাজ, মা বাবা তুলে বাজে কথা বলতেন। কেন? আমি কেন সহ্য করবো এসব বলতে পারেন আপনি? একদিন রাগে গ্লাসটা ছুঁড়ে মারলেন আমাকে, তরতর করে রক্ত পড়তে লাগলো আমার কপাল ফেটে। কাউকে কিচ্ছু না বলে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি, কারণ আমি মুখে কোনো প্রতিবাদ করতে পারি না, আমার কষ্ট হয়। তারপর পালিয়ে এসে কিছুদিন খুব ভালো ছিলাম, কিন্তু হঠাৎ এখানেও যে বরুণ স্যার চলে আসবেন আমি সেটা ভাবতেও পারিনি। আবার খারাপ ব্যবহার শুরু করলেন, সেই পুরনো পরিবেশ আবার ফিরে এলো। বিষ ঢালতেন কথা দিয়ে বরুণ স্যার, বিষ। আমার ঘুম হতো না রাতে। আচ্ছা আচ্ছা, মানুষ কেন এমন হয় বলতে পারেন ম্যাডাম? হ্যাঁ, সত্যি রেশমির কিছু বলার ছিল না। সৌমেন সত্যি একটা অদ্ভুত প্রশ্ন তুলল বটে। $177 নম্বর ঘর, সিউইড রিসর্ট, পালোলেম বিচ। আবার একইভাবে সাগনিকের কাঁধে মাথা দিয়ে বসে আছে সন্ধ্যা।
খুব ইচ্ছে হলো নিজে হাতে বরুণকে শেষ করবে। শাগনিকে অনেকবার বলেছিল এই প্ল্যানের কথা। ও নানান প্ল্যান বানিয়ে ওকে বলতো। শাগনিক সবেতেই বলতো আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলে ও কোনোদিনও এই প্ল্যানে রাজি হতো না, তা সন্ধ্যা ভালো মতো জানে। আসলে পুরুষ মানুষরাও যে ভালো হয় সেটা শাগনিকের সঙ্গে থেকে বুঝতে পেরেছে সন্ধ্যা। সন্ধ্যাকে সব সময় আগলে রেখেছে শাগনিক। ওর সমস্ত রাগ উত্তেজনা স্থিরভাবে সামলেছে ও। সব পুরুষ মানুষ বোধহয় খারাপ হয় না। কিছু কিছু বরুণদের জন্য জীবনটা নরক যন্ত্রণায় ভুগতে হয় তাদের স্ত্রীদের। তবে আজ বড্ড শান্তি লাগছে। কিন্তু সৌমেনের জন্য ভেবে খারাপ লাগছে সন্ধ্যার। একটা ভালো ছেলের জীবন নষ্ট হয়ে গেল এই ভেবে। সন্ধ্যার চিবুকে হাত রেখে শাগনিক হাসি মুখে বলল, আমি প্রমিস করেছিলাম না যে আমরা আবার ফিরে আসব। মিরামার রিসর্ট, বিকেল 5টা। দুরু দুরু বক্ষে রিসর্টের গেটের কাছে অপেক্ষা করছে সংকল্প। কি জানে ম্যাডাম আসবে কিনা। ফোনে বলেছে ঠিক 5টায় গেটের কাছে চলে আসতে। ক্রুজে যাবে, একসঙ্গে নদীর মাঝখানে সন্ধে হওয়া দেখবে। উত্তরে ম্যাডাম ঘুম ঘুম স্বরে বলেছেন যদি ঘুম ভাঙে তবেই আসবেন। কাল সারা রাত ঘুম হয়নি। হিসেব নিকেশ আর ফোনাফুনি করতে করতে রাতটা কেটে গেছে। তাই এখন আগে ঘুমের ডেফিসিট পূরণ হবে, তারপর ম্যাডাম ভাববেন। না, এখানে অপেক্ষা করছে তাও 20 মিনিট হয়ে গেল। সংকল্প রেশমির দেখা পাচ্ছে না। বোধহয় গভীর ঘুমে এখন। একটা ফোন করবে কি? মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা ভেবে পকেটে ঢুকিয়ে ফেলল। ঘন ঘন ঘড়ি দেখছে। ঘড়ির কাঁটা আজকে যেন জেট প্লেনে করে ঘুরছে। এত তাড়া কিসের ভগবান জানে। সকলে চলে যাচ্ছে বিভিন্ন রকম সাজগোজ করে পাশ দিয়ে। কত কাপল গেল ওকে দেখিয়ে দেখিয়ে। ওই যে লাল রঙের শর্ট ড্রেস পরে একটি মেয়েও আসছে এইদিকে, তারও বোধহয় ফিয়ন্সে আছে। একা ওই দুর্ভাগা। মনে হচ্ছে এই যাত্রাতেও বোধহয় হলো না। গেটের দিকে তাকিয়ে কত কি ভাবতে থাকে সে। হঠাৎ অপ্রত্যাশিত চেনা গলার আওয়াজে পেছন ঘোরে। চলুন। মানে আমি কেন যাব? আপনি যান। আপনার তো কি হলো আপনার? হাঁটু পর্যন্ত ঝুলির লাল ভেলভেট ইভিনিং গাউন, চোখে খয়েরি কাজলের টান, ঠোঁটে বাদামি রঙের ওষ্ঠ রঞ্জনী, কাঁধ অবধি লম্বা ঢেউ খেলানো রেশমের মতো চুল। এ কোন রেশমি বসু? একে কি সংকল্প চেনে? শুনেছি গোয়াতে বিকেলের এই সময়টা বিভিন্ন ধরনের মাছি ঘোরে। ফুল চান্স আছে আপনার ওই অত বড় হাতে দলবল সহযোগে মাছিগুলো ঢুকে পড়বে। তাই ওটা বন্ধ করে চলুন। অ্যান্টনিজি গাড়ি নিয়ে চলে এসেছে। আমাদের কিন্তু যেতে দেরি হয়ে যাবে না হলে। মিরামার রিসর্ট থেকে মান্ডবী নদীর ক্রুজে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এই গোটা রাস্তা সংকল্প একটা কথাও বলেনি রেশমির সঙ্গে, শুধু চুপ করেছিল। রেশমি উল্টে বকবক করছিল, যেটা বেশিরভাগ সময় ও করে না। লঞ্চে উঠেও প্রথমে চুপচাপই ছিল। রেলিংয়ের ধার ঘেঁষা দুটি চেয়ারে বসেছিল ওরা। পর্তুগিজ মিউজিকে ব্যালে করছে একটি ছেলে আর একটি মেয়ে। এদেশীয় নয় ওরা, বাইরের কোথাও। ওদের অপূর্ব সুন্দর শরীরী ভাষা আর নাচের ছন্দে একসময় সন্ধে নেমে এলো। দুপুরের দিকে আকাশে মেঘ ছিল। একটা দুর্যোগের সম্ভাবনা ছিল মনে হচ্ছিল তখন, কিন্তু হঠাৎই আকাশটা পরিষ্কার হয়ে গেল। আর তাতে ছড়িয়ে গেল কমলা লাল আর গোলাপি আভা। মান্ডবী নদীর মাঝামাঝি এসে রেশমি জিজ্ঞেস করলো, আচ্ছা এবার বলুন, কি সিরিয়াস কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ, তাই তো বলছি। বলছিলাম। হ্যাঁ রে বাবা, বলুন না তাড়াতাড়ি, কি হলো? ওই যে বলছি তো, হ্যাঁ কি যেন বলছি। হ্যাঁ মনে পড়েছে, আমার দিদিমা এসেছে কোন্নগর থেকে। মানে দিদিমার খুব মহিলা পুলিশ অফিসার দেখার ইচ্ছে আর কি। বলছিলাম আপনি যদি তুমি যদি। কি? আকাশ আর নদী তখন যেন আলাদা করা যাচ্ছে না, মিলেমিশে এক হয়ে গেছে।
রেশমির মুখে ফুটে উঠেছে আলতো হাসির রেখা। স্পষ্ট দেখা যাচ্ছে পাশ থেকে বোকা বোকা মুখটা অপলক তাকিয়ে আছে এখনো। শেষ হলো আজকের গল্প বজ্রকুহক অন্তিম পর্ব। আজকে ন্যারেশনে ছিলেন শুভঙ্কর, আনোয়ার এবং গঞ্জালেসের চরিত্রে সায়নদেব, রেশমির চরিত্রে দিতিপ্রিয়া, সংকল্পের চরিত্রে সুমন, বরুণ, পার্থ, সন্ধ্যা, বর্ণেশা, এসিপির চরিত্রে সৌরভ সাহা, মায়ের চরিত্রে দেবস্মিতা, মালতী, বর্ষা, বিপাশা এবং শুভশ্রী, বর্ণালী, অ্যান্টনি এবং সঙ্গবাদ পাঠক হ্যাপি, রকি এবং সত্যর চরিত্রে দীপম, সৌমেন এবং জনি, স্নেহাদ্রি, সাগ্নিক, সৌমিক দাস, সাহিল এবং ইন্সপেক্টরের চরিত্রে অতনু, জোসেফের চরিত্রে শুভম, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্ট বর্ষা, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল, গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।